যে এটা আমার ভুল ছিল বা আমি অন্যায় করছি, তারপরও আমি তাকে বিশ্বাস করতাম। তার মা বাবা এটাও জানে যে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ, সে আমার সাথে আছে। কারণ বিষয়টা হচ্ছে যে আমি তাদের মা বাবার থেকে এটুকুই বুঝতে পারছি, সরি টু সে, যে তাদের ওই টাকাটাই হচ্ছে মেন, সম্পর্ক আত্মীয়তা না। এই বাচ্চা সেই 50 বছরের লোকেরও না? না। তাহলে এই বাচ্চা কার? ওনার আগের হাজবেন্ডের, ফার্স্ট হাজবেন্ডের বাচ্চা। ডিভোর্স দেওয়ার পরে সে তার সাথে ইলিগেল রিলেশন করে এই বাচ্চার জন্ম দেয়। ড্রাইভারের সাথে তার অনৈতিক সম্পর্ক এক বিছানায় পাওয়ার পরে তার স্বামী তাকে মারধর করছে। সে আমাকে ছাড়া, 4 জন স্বামী ছাড়া, ড্রাইভার, পাকিস্তানি, রানা, রাহাত, এগুলো অনেক লোকের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। হ্যাঙ্গিং করার জন্য প্রিপারেশন নিয়েছি রাতের বেলায়। তো নিজেকে বললাম যে দেখি যে সে ফিরে আসে কিনা। আমি এমন একটা বাবা, নিজের একটা সন্তানের জীবন শেষ করে দিচ্ছি, নিজের একটা বাচ্চাকে স্পর্শ করতে পারি না। এখন আমি যেটুকু মরে গেছি, ওর সাথে দেখা হলে বেশি হয়তো বা একবারে মরে যেতে পারি। তো আমি আর চাই না ওর সাথে। দর্শক, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন শাহিন আলম। তিনি আজকে তার জীবনের গল্পটাই বলতে এসেছেন। জীবনের কোনো না কোনো জায়গায় তিনি যেন হোঁচট খেয়ে পড়ছেন বারবার, কিন্তু কোথায় যে সমস্যা, আসলেই যে কার দোষ, তিনি যেন আইডেন্টিফাই করতে পারছেন না। চলুন শুনে আসি তার জীবনের গল্পটা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি যতটুকু জানি আপনি মালয়েশিয়া প্রবাসী, এবং আপনি আপনার জীবনের গল্পটা আমি কিছুটা শুনেছি, যদিও আমি ডিসক্লোজ করছি না, আপনার মুখ থেকেই শুনতে চাই। একটু শুরু থেকে যদি বলতেন, আপনার বেড়ে ওঠাটা কোথায়? আমি যখন বাইরে যাই তখন আমি বিবাহিত ছিলাম। আচ্ছা। তো যাওয়ার পর থেকে আমার ওয়াইফের সাথে আমার কমিউনিকেট, ইভেন সমস্যা সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে। যে আপনি প্রথম যে ম্যারেজ বললেন, তার সাথে কি আপনার প্রেমের বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? এটা হচ্ছে ফ্যামিলিগতভাবে হয়েছিল। আমার পছন্দ ছিল এরকমও না, বা আমরা চিনতাম আমাদের রিলেটিভের মধ্যে, কাছাকাছি রিলেটিভের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো তখন আমার অল্প বয়সে বিয়েটা করতে হয়েছে। কত বছর বয়স তখন আমার 19 বা 20 হবে এরকম। আচ্ছা। আপনি বর্তমানে আসলে কোন জেলার একটু যদি বলতেন? আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। আর আপনার বয়সটা? বেসিক্যালি 30। পূর্ণ নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ শাহিন মীর। বলছিলেন যে আপনি বিদেশে যাওয়ার আগে আপনার পরিবারগতভাবে একটা বিয়ে হয়েছিল। আচ্ছা। তো যাওয়ার পরে ওইটাতে আপনার কিছুদিন চলে, ভালো চলে। ইভেন আমার তখন একটা ছেলে সন্তান হয়। মাশাআল্লাহ। তো এরকম হওয়ার পরে আমি বাইরে চলে যাই। তখন তো ওরকম ফোন অ্যাক্টিভ, ইভেন আসা যাওয়াটা অতটাই ছিল না, নতুন মানুষ গেছি। তো একটা সময় আমি আসছিলাম, ভালো ছিলাম। তো আমার ওয়াইফের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কেন? এটা আসলে তার বিষয়টা নিয়ে এখানে বলা ঠিক হবে কিনা জানি না, কারণ সে তো আমার এক্স চলে গেছে। না না, নিশ্চয়ই আপনি যতটুকু পারেন নাম না উল্লেখ করে একটু জানতে চাচ্ছেন। তার সাথে কারোর সাথে রিলেশন হয় এবং সে ওখানে ইনভলভ হয়ে যায়। উনি দেশে ছিলেন? হ্যাঁ, উনি দেশে ছিলেন। আচ্ছা। তখন আমার ওই ছেলেটা আমাদের বাড়িতে থাকে। তো একটা সময় ও বড় হয়, ও আবার ওর মার কাছে চলে যায়। কত বছর বয়স? তখন ওর বয়স হবে সম্ভবত 8 হবে এরকম। আপনার কি এর মধ্যে আসা যাওয়া হয়েছিল বা ছেলের সাথে দেখা? হ্যাঁ, মানে এই ঘটনা হচ্ছে ওনার সাথে আমার সেপারেট হয়েছে 2012-তে। আমি বাংলাদেশে আসি যখন, তখন ওনার সাথে আমার এই সম্পর্কটা জানতে পারি যে উনি একজনের সাথে রিলেশনে ছিলেন, ইনভলভ ছিলেন। ওই পরে আমি আর চলে গেছি, আর তার সাথে বেশি একটা সময় কাটেনি বা চলে গেছি। চলে যাওয়ার পরে বাংলাদেশে আসতাম না খুব একটা। 2016-তে আসছি, সম্ভবত 7 দিন ছিলাম, তারপর চলে গেছি। আর দেখা হয় না, আমার ছেলের সাথে দেখা হয়েছিল। তখন কি আপনার ডিভোর্সের প্রক্রিয়া কমপ্লিট করে গিয়েছিলেন? ডিভোর্স তখন সে দেওয়ার কথা ছিল, দিছি কিনা আমি ততটা জানতাম না, বা পরে শুনছি দিছে। ফ্যামিলিতেও, আমার ফ্যামিলি তো জানছে, হয়তো আমিও জানছি। বাইরে তার বোনের সাথে আমি কথা বলছি যে পেপারটা দিলে আমার জানাই দিন। বা 16-তে একবার এখন ম্যারিড? মেবি, আই এম নট শিওর। আচ্ছা, আর খবর রাখা হয় না একটা। তখন আমার ছেলে ছোট, ছেলেটা যায় আসে, আমাদের বাড়িতে থাকে, আসে যায়, ওখানেও থাকে। আপনাদের বাড়িতে কে কে আছেন? তখন আমার ভাবির 2 ছেলে আর আমার মা থাকতেন, বাবা ছিলেন। 12-র পরে আর আমি আসি নাই বাংলাদেশে। ওই ঝামেলার কারণে নিজের প্রতি একটা ক্ষোভ ছিল। তো ঠিক আছে, ওর পরে আসার পর 2016-তে আসি, আবার আইসা চলে যাই। আমার ছেলের সাথে দেখা হয় 2019-এ, আবার আমি আসি। লং ডিস্টেন্সে বাংলাদেশে আসতাম। অক্টোবরের 15-16 তারিখে এবার কিছুদিন ছিলাম, 10-15 দিন।
তো চলে গেছি। চলে যাওয়ার পরে তখন নভেম্বরে বা দিকেই হবে, ওই বর্তমান যাকে নিয়ে আমি আজকের এই হিস্ট্রিটা বলতে চাচ্ছি, আচ্ছা, তার হিস্ট্রিটা ওইখান থেকে স্টার্ট। আপনার দ্বিতীয় স্ত্রী নিয়ে কথা বলতে এসেছেন আজকে। তো আপনার ছেলে তখন আপনার এখানেও থাকতো, মানে আপনার ভাই ভাবির কাছেও থাকতেন, আবার আপনার ফার্স্ট ওয়াইফের কাছে ছিলেন, ওনার কাছে ছিল। তো ওনার সাথে আমার সাথে কোনোদিন যোগাযোগ হয়নি, আমার ছেলের সাথে ছিল। তো যখন আমি একটা ডিস্টেন্স মানে গ্যাপ ছিল 2012 থেকে 19, 7 বছর একটা গ্যাপ, তখন আমি 2019 সালের শেষ নাগাদ হচ্ছে ওনার সাথে বর্তমান যাকে নিয়ে আজকের এই হিস্ট্রিটা বলা, তার সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড হয়। তো তার ফেসবুকে যেগুলো জানতাম, দেখতাম যে তার কারোর সাথে রিলেশন ছিল, এরকম ব্রেকআপ হয়ে গেছে, সে এরকম স্ট্যাটাসগুলো দিত, সুইসাইড স্টেপ নিবে, ইভেন এই ধরনেরই বেশিরভাগ ডিপ্রেশন রিলেটেড যে স্ট্যাটাসগুলো আছে। যাই হোক, ওইগুলো দেখলে আমি মাঝে মাঝে কমেন্ট করতাম যে সুইসাইড করা ভালো না, এটা সেটা। তখন কি আপনি মালয়েশিয়া থেকেই তার সাথে কথা বলছেন? আচ্ছা। তিনিও জিজ্ঞেস করতেন কেমন আছেন, আমিও মেসেজ হইতো, খুব রেয়ার, অতটা ডিপলি কোনো মেসেজ। আচ্ছা, কিছু না মনে করলে মালয়েশিয়া আপনি কি করতেন ওখানে? ছোট একটা ব্যবসা ছিল, দোকান ছিল আমার এখানে। কিসের দোকান? ফোন অ্যাক্সেসরিজ, ফোন বিক্রি করতাম। ও আচ্ছা আচ্ছা। 19-এর পরে ওনার সাথে যখন কানেক্ট হয়, আপনার সম্ভবত মালয়েশিয়াতে লকডাউন হলো মার্চের 18 তারিখে। তখন তো টোটাল শাটডাউন, ওখানে বাইরে হইতে পারতাম না, বাইরে হইলেও নিয়ারেস্ট দোকানে যেতে পারতাম করোনার কারণে। তো তখন তার সাথে আমার কন্টিনিউ কথা হয়, টেক্সট হয়, ভিডিও কল, ইভেন তার ফ্যামিলিতে সব কিছুতে সে আমাকে বলে। যখন সে বলে তখন আমি জানি যে তার সে হাজব্যান্ড নাই, সে পাকিস্তানির সাথে রিলেশন ছিল, তো তার সাথে ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা। তো ওই পর্যন্ত যখন আমি জানলাম, তখন আমার সাথে কথা বলতে বলতে একটা সময় প্রায় পুরো লকডাউনটা প্রায় 8-9 মাস কন্টিনিউয়াসলি আমরা কথা বলতাম। ভোর সকাল সন্ধ্যা 7টার থেকে, বেশিরভাগ সময় 7টার পর, 8টার পর থেকে ভোর পর্যন্তই হয়তো বেশি, বাংলাদেশ সময়, ওইখানকার সময় এবং বাংলাদেশ সময় 2 ঘন্টা ডিস্টেন্স। তো এভাবে বলতে বলতে এক সময় আমাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়। কি ধরনের কথা আপনারা শেয়ার করতেন? ওনার লাইফ হিস্ট্রি, আমার লাইফ হিস্ট্রি। আচ্ছা, কি বলেছিলেন? মানে তিনি বিবাহিত না? হ্যাঁ, তিনি বিবাহিত ছিলেন, তার একটা মেয়ে আছে। এটা বলেছিলেন আপনাকে? হাজবেন্ড ছিল বয়স্ক, তার বয়স হবে তৎকালীন সময় 55 or 56, আর তার বয়স তো 35, নিয়ার বাই 35। না, আমি বলছিলাম যে যখন আপনার সাথে কথা বলে তখন উনি আপনাকে কি বলেছিলেন? তখন উনি বলেছিলেন যে ওনার সাথে হাজবেন্ডের সাথে রিলেশন মানে হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে, মানে বয়সের ডিফারেন্সের কারণে, এবং ডিপলি তাদের কোনো প্রবলেম আছে হয়তো, আর বেবি আছে। হ্যাঁ, বেবি আছে একটা। ইভেন বেবিটা হচ্ছে তার ওন, মানে হাজবেন্ডের ওন বেবি না, টেস্টি বেবি। মেয়েটা, যে মেয়েটা আসছিল তার তৎকালীন টেস্ট টিউব বেবি, হ্যাঁ, সে তখন বলল আমাকে যেটা সে। আচ্ছা। তো এই সময় তার সাথে, ওই মেয়ের সাথে আমি কথা বলছি, ভিডিও করে কথা বলতাম। তখন ওই পাকিস্তানের মেয়ের সাথে বয়স কত ছিল? তৎকালীন 6-7 হবে, 6-7 এরকম। আপনার প্রেমিকার মেয়ে আপনাকে কি নামে কি ডাকতো? আঙ্কেল বলে ডাকতো। আচ্ছা। তো কথা বলার পর যখন উনি বললো ওনার যে হাজব্যান্ডের সাথে সেপারেট, পাকিস্তানের সাথে সে রিলেশন হয়েছিল, ওই পাকিস্তানিও চিট করছে। এগুলো জানার পরে আমাদের মধ্যে কথাবার্তা হলে রিলেশন তৈরি হয় একটা। তৈরি হওয়ার পর লকডাউন পুরা গেল, 1 বছর 2 বছর, মানে 20-21 চলে গেল। তখন আমাদের সাথে কথা কিন্তু কন্টিনিউ হচ্ছে, ইভেন রাতের বেলায় কথা হয়। আর তার যে হাজব্যান্ড আছে বা না, এটা তো কোনো প্রুফ পাচ্ছি না। যেমন প্রত্যেক দিন রাতে বসতাম কথা বলতে, 8টা-9টায়, কখনো 7টার থেকে শুরু করতাম, একদম ভোর পর্যন্ত। কারণ একটা মেয়ে যদি বিবাহিত হয় তাহলে তো কিন্তু তার হাজব্যান্ড থাকবে, তার কাছে আসবে, বা দেখা একটা বেডে তো শেয়ারিং করেও থাকবে। এরকম আমি 2 বছরের মধ্যে তাকে দেখিনি, বা হুট করে তো কথাও বলে ফেলার কথা। 2 বছরে তাকে দেখিনি। তো পরে যখন আমি তার সাথে রিলেশন হয়, এরকমভাবে আস্তে আস্তে অনেক কিছু নিয়ে আমাদের মধ্যে টুকটাক একটু রাগারাগি, অভিমান হইতে থাকে। ভালোবাসা এগুলো হয়। তো একটা সময় যখন 2022 সালে উনি
জুলাইয়ের 15 তারিখে মালয়েশিয়া চলে যায়। আপনার প্রেমিকা? হ্যাঁ। আপনাকে দেখার জন্য? হ্যাঁ। আচ্ছা, মালয়েশিয়া চলে যায়। কিভাবে টাকা টুকা ম্যানেজ করলো? উনি কি জব টপ করতেন? ওনার হাজবেন্ড যে ছিলেন এক্স আচ্ছা। সেকেন্ড হাজবেন্ড। আপনি কি জানতেন এতগুলো হাজবেন্ড? না, এটা বলতেছি আমি। আচ্ছা আচ্ছা, step by হ্যাঁ step আপনি বলি। বলেন। তো উনি কি বলেছিলেন তখন? তো ওনার হাজবেন্ড সরকারি গভর্নমেন্ট চাকরি করে, ইলিগাল মানি বা অনেক টাকা পয়সার মালিক, ওগুলো নিয়ে এখানে আসে। ওগুলো ওনার ওদের মেয়ের নামে দিয়ে গেছে বা ওনার নামে দিয়ে গেছে। তো ওই টাকা দিয়েছে মালয়েশিয়াতে যায়। গেছে, যাওয়ার পর এখানে ছিল 8 দিন আমার এখানে। 8 দিনে তার ফ্যামিলি থেকে কেউ কল দিছে আমার মনে হয় না। তার মেয়ে ছাড়া, মেয়ে ছিল বাংলাদেশে। মেয়েটাকে কার কাছে রেখে এসেছিল? ওনার মা থাকতো, ওনার বাবা ওই বাসায় থাকতো। ওই যেই বাসাটা থাকে ওই বাসার ওই হাজবেন্ডের, সেকেন্ড এক্স হাজবেন্ডের। আচ্ছা, আমরা আগে ডিসক্লোজ না করি, আমরা আগে শুনি গল্পটা। আপনি যা জানতেন আমরা তাই শুনতে চাই প্রথমে। তো তখন ওখানে থাকতো, ওখানে থাকার পরে উনি আবার 8 দিন পর চলে আসে। জুলাইয়ের 15 তারিখে যায়। হ্যাঁ, সেখানে আমরা হোটেলে ছিলাম। এটা আমাদের তখন তো ইলিগালি, আমাদের আমরা নট ম্যারিড পারসন, বাট ওখানে স্বামী স্ত্রীর মধ্যে আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা, কেমন ছিল ওই সময়টা? যে যার সাথে কথা বলতেন সে চলে আসলো প্রেমের টানে মালয়েশিয়াতে, হ্যাঁ, কেমন দিন ছিল? ভালো ছিল। কোথায় কোথায় গেলেন, ঘুরতে গেলেন কোথায়? বেশি কোথাও যেতে পারিনি, কারণ তখন আমার ভিসা প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, যেতে পারিনি। তো যাই হোক, কাছাকাছি যেমন নিয়ারেস্টে যে এগুলা প্লেস ছিল, যেমন KLCC, এরকমগুলাতে গেছি। তারপর উনি চলে আসলো, ওনার মেয়েটা খুব কান্নাকাটি করতেছে। উনি চলে আসলো, চলে আসার পরে এমনি চলতেছি কিছুদিন। তো কিছুদিন আমি সম্ভবত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে হঠাৎ করে তার সাথে আমার কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল। কেন? মানে তার ফোন বন্ধ, ক্লোজড। তা আমার সেকেন্ড কোনো অপশন নাই যে কাউকে ফোন দিয়ে জানবো কি। তো আমিও একটু টেনশন ফিল করলাম। টেনশন করতে করতে 4 দিন পর ফোন খুলছে। 4 দিনে আমি কন্টিনিউয়াসলি তাকে কল মেসেজ করতে আছি যে কী হইলো। একটা মানুষ হঠাৎ করে কথা বলার পরে বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে যায় তখন আমি ট্রাই করতে করতে ফোনটা খোলার পর কথা বলি, ধরে ওনার মা যে অসুস্থ বলে। তো কী হয়েছে, তোমার জন্য আমার মেয়ে বিষ খেয়েছে, হাত কাটছে। ওনার মা আপনাকে বলতেছে? আচ্ছা, ইন্টারেস্টিং। মানে কোনো ঝগড়া হয়েছিল আপনাদের? কথা এমনি কি যেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তো আচ্ছা, এরকম কোনো হয় নাই, মানে বিশাল মেজর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা আচ্ছা। তো আমি তো অবাক হয়ে গেলাম, হঠাৎ এইরকম স্টেপ তো নেওয়ার কোনো কথা নাই। হয়তো আমি নাকি তাকে বলতেই পারি যে আমি তোমাকে বিয়ে করবো না বা তুমি আমাকে করবে না, এটাই হতে পারে, রাগারাগিতে হতে বলছেন। পারে। তো বলে যাক, সুস্থ হইলো। তখন সুস্থ হওয়ার পর কথাবার্তা বলতে আবার সম্ভব সেই আগের মতো হইলো। তারপর আমি 2023 জুলাইয়ের 21 তারিখে বাংলাদেশে আসি। 1 বছর 6-7 দিন পরে আমি আবার বাংলাদেশে আসি এয়ারপোর্ট থেকে। না, আমার এটাতে একটা রিজন কথা আছে। আমি যখন বাংলাদেশ থেকে আসি তার আগে আমি দোকানে বিকেলে সন্ধ্যা 7টার সময় বসা, ওখানে ইমিগ্রেশন আমাকে অ্যারেস্ট করে, আমাদের দোকানের অনেক লোকজন নিয়ে যায়। তো ভিসা না থাকার কারণে আমাকে বাংলাদেশে ব্যাক করায়। আচ্ছা, আমি ওই 2 মাস 6 দিন ছিলাম এখানে বাংলাদেশে, ওইখানে অ্যারেস্ট অবস্থায়। আচ্ছা আচ্ছা। তো এর মধ্যে কারোর সাথে কমিউনিকেট করা হয়নি। ওনার সাথে আমার ফ্রেন্ডদের সাথে উনি কথা বলছে, আমার যাদের সাথে জানাশোনা ছিল, এর মধ্যে 2 জনের নাম্বার ছিল মনে হয় তার কাছে। তো কথা বলার পর সে জানতে পারছে আমি জেলে। যেদিন আসি সেদিন তো তখন আমার ফোনে কোনো কল দেওয়ার মতো নেই, ফোন চার্জ নাই। বাইরে যাবো কীভাবে সেটাও নাই, অবস্থা নাই আমার কাছে। ফোন দিয়ে যে বাড়িতে যাবো তাও কোনো অবস্থা নেই, মানে ইমিগ্রেশন ওইখান থেকে কোনো পকেটে কোনো টাকা নেই। ও আচ্ছা। যাই হোক, তো পরে আমার ফ্রেন্ডের একটা দোকানে, আপনার এয়ারপোর্টের বাইরে একটা দোকানে ফোন চার্জ দিয়ে আমার ফ্রেন্ডে ওদের ওয়াইফাই ইউজ করে ফ্রেন্ডে কল দিলাম, উনি কিছু টাকা দিলাম। থাকলাম হোটেলে, ওইখানে একটা হোটেলে ছিলাম, 2 রাত ছিলাম। এবং আমি বিশাল অসুস্থ। বাংলাদেশে এসে? হ্যাঁ, অসুস্থ। বাসায় কেন যাচ্ছেন না? জেলে থেকে আসার পরে দাড়ি ঠাড়ি করে এরকম একটা সিচুয়েশন ছিল, মানে সামনে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না কারণ। ইভেন ডায়াবেটিস এতটাই বাইরে গেছিলো, খুব অসুস্থ হয়ে পড়ছিলাম। তো পরের 2 দিন পরে আমি বাড়িতে যাব। আচ্ছা। বাইরে যাওয়ার আগে ভাগিনা বললো, মামা আপনি এক কাজ করে আমার বাসায় থাকেন কয়দিন, সুস্থ হয়ে পরে বাড়িতে যান, যেহেতু বাড়িতে জানেই আসছেন। ঠিক আছে, ওইভাবে ওর বাসায় যাব। তো উনি আমাকে বলতেছে যে ওনার সাথে তো আমার সেই দিন রাতে যেদিন আসে সেদিনই হোটেলে থেকেই কথা হয়েছে।
যে আমি ওনার সাথে আসছি। কথা হয়েছে? হ্যাঁ, আচ্ছা। আমি 2 মাস 6 দিন পর যখন বাংলাদেশে আসি তখন ওনার সাথে আবার কথা হয়। উনি আমার আসার আগে জানে আমি বাংলাদেশে আসবো। আপনার ফ্রেন্ডের কাছ হ্যাঁ, থেকে? না আমার ফ্রেন্ডের কাছ থেকে। ঠিক আছে, আমি আসলাম, ওনার সাথে কথা হলো। তো উনি বললো যে যাওয়ার সময় তাহলে আমার বাসা হয়ে খাওয়া দাওয়া করে যাওয়ার কথা বললো। তো বললাম ঠিক আছে যাব। তো ওনার বাসা হচ্ছে আমি যতদূর জানি উত্তরাতে। ওনার হাজব্যান্ডে যে বাসায় থাকতো, এক্স হাজব্যান্ডের, তো উনি ওইখানে নেই। তো কোথায় আপনি, বা তুমি কোথায়? তো বললো যে আমি উত্তরা হাউস বিল্ডিং কোনো জায়গা আছে ওখানে একটা বাসা নিয়ে আসি আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড বলতে আমার মেয়ে ফ্রেন্ড, আর আমার হাজব্যান্ড চাকরি করে, আমি এখানে বাসা। কেন? তুমি যেদিন ধরা খাইছো তারপরে বা তার আগেই আমি ডিভোর্স দিছি, তোমাকে জানাইনি। কাকে ডিভোর্স দিছে? হাজব্যান্ডকে। এতদিন কি বলেছিল সেপারেশনে আছে? সেপারেশন আছে। ও না, তখনও বলে সরি, তখন বলে নেই। তখন বলেন? তখন বলে নেই, সরি। ওই এখানে আমি বাড়ি থেকে ঝগড়া করে ঝামেলা সৃষ্টি, তো এখান থেকে চলে আসছি, এখানে আসি। কি বাবা মার সাথে ঝগড়া করছে বলছে? হ্যাঁ, এরকমই কিছু বলছে। তো ওখানে গেছে। ঠিক আছে, তাহলে ওখানেই গেলাম। এই বাসাতে আপনার মসজিদটার নাম উল্লেখ করবো না, কারণ অনেকে চিনি। তো ওইখানে পাশে বাসা নিয়েছিল। তো গেলাম আমি, যে দেখি উনি একা বাসায়, কেউ নাই। ওকে। আমি বললাম, পরে বললো যে বাসা আমি ভাড়া নিয়ে নিছি 2-3 মাসের জন্য। আচ্ছা। কেন? তোমার এত সুন্দর বাসা আছে, তুমি ফ্যামিলি আর মেয়েটা মা বাবার সাথে ওখানে আছে, উনি একাই এখানে। তাই আমি বললাম ওনারা যারা আছে তোমার এখানে, যারা আছে তোমার ফ্রেন্ড? না, আমি এমনি বলছি হয়তো আসবা না এই জন্য। আচ্ছা। ঠিক আছে, গেলাম। তখন তো আমাদের সাথে আবার সেই রিলেশনটা হয়। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন শারীরিক সম্পর্ক। হ্যাঁ, হওয়ার পরে আমি 2 ঘন্টা পরে, না 3 ঘন্টা পরে আবার ওখান থেকে চলে আসি। আমার ভাগিনা বাসা ওখানেই থাকি। থাকার পর আমার সাথে তার দেখা হচ্ছে কন্টিনিউ, বাট আমাদের ফিজিক্যাল কোনো রিলেশনের অপশন ওখানে নেই। আমি বাইরে দেখা করি, উনি যায় দেখা করি, এরকম। আর ওনার ওই বাসায় আমি আর যাইনি। আচ্ছা আচ্ছা। হঠাৎ আমাকে বলতে প্রপোজ করতেছে যে চলো কোথাও ঘুরে আসি। কোথায়? কোথায় গেলে ভালো হয়? তো চলো যাই। এখন আমি তো অসুস্থ, তো কিছুদিন পরে যাই। তো সমস্যা নাই, ডাক্তার তো দেখাইছো, ট্রিটমেন্ট তো চলতে আছে। একেবারে যে অনীহা দেখাইছি তাও না, তারপরে একটা সমস্যা ফিল মনে করছিলাম আমি, যে ওনার সাথে আবার কি করা যায়। তো উনি যখন আপনার ওইগুলোতে, পক্ষ থেকে কেন সমস্যা মনে হচ্ছিল? আপনি তো তাকে ভালোবাসতেন। হ্যাঁ, সমস্যা হচ্ছে যে আমরা তো উইদাউট ম্যারিড, এগুলো বারবার, আচ্ছা। মানে এগুলো সামাজিকতা, এবং কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট, কোনো সমস্যা হয়, তাহলে আমাদের কিন্তু প্রপার এটার জবাব দিতে করতে হবে। অনিয়া করার পরেও সে আমাকে কিন্তু একটু প্রেশার ক্রিয়েট করে। আচ্ছা। প্রেশার ক্রিয়েট করে বলতে গেলে যে তার সাথে আমার যেই রিলেশনটা হয়েছে সেটা টোটালি অবৈধ। তো সে ভয় বৃদ্ধি কিছুটা আমার মধ্যেও কাজ করে, কারণ আমি একটা ছেলে মানুষ, যত ভালোই হই না কেন, খারাপ কাজ করছি যেহেতু খারাপই। তো যাই হোক, ওই ভয়টা কাজ করলো, পরে ওই প্রেশার ক্রিয়েট করলো। ঠিক আছে, বাধ্য হইলাম যেতে। তখন গেলাম আপনার মেহেরপুরে। মেহেরপুর যাওয়ার পর ওখানে থাকলাম 2 রাত। তারপর খুলনা শহরে 2 রাত। তারপর গেলাম বাগেরহাট, সুন্দরবন, এগুলোতে ঘুরে আসলাম। বাহ, পুরো বাংলাদেশের দক্ষিণাঞ্চল বলা যায় না, ট্যুর দিয়ে আসছেন। ঘুরে আসলাম। আসার পরে আপনার যখন ঢাকায় চলে আসি, উনি ওনার বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই। যাওয়ার পরে জানতে পারলাম যে উনি আর ওখানে থাকবে না। ওখান থেকে ঘুরে আসার পরে কোথায় থাকবে না? ওই যে বাসা ভাড়া নিচ্ছি সে বাসায় ওখানে থাকবে না? আচ্ছা। তার বাসায় চলে যাবে। তারপর ঠিক আছে, তার তো সেটা ইস্যু ভালো, একটা মেয়ে একা একটা বাসা থাকবে। তো পরবর্তীতে যখন আমাকে মাস 2.5 পরে উনি বললো যে সে প্রেগনেন্ট। প্রেগনেন্ট? ওকে। আমি আসছি হচ্ছে আপনার জুলাইয়ের 21 তারিখ, নভেম্বরের দিকে সে আমাকে বললো এই ঘটনাটা। ততদিন আপনারা কে কোথায় থাকছেন? উনি ওনার জায়গায়, আমি আমার এখানে, আমি আমার ফ্যামিলির সাথে। ফ্যামিলিতে কে কে আপনার? আমার বাড়িতে না, আমাদের ঢাকাতে আমার ভাগিনার বাসায় ছিলাম। ভাগিনার বাসায়? আচ্ছা। প্রেগনেন্ট হওয়ার পরে ওনাকে বললাম যে কি করা যায়। তখন সে বললো যে একটাই পথ, যে এটা হচ্ছে অক্টোবরের দিকে সম্ভবত বিয়ে করব। তো আমার কোনো প্রবলেম নেই তো।
আচ্ছা তো আমি ঠিক আছে। আচ্ছা, একটু থামিয়ে দিই। এর মাঝখানে আপনি বলছিলেন আপনার একটা ছেলে আছে, সেই ছেলের সাথে কি আপনার যোগাযোগ ছিল না, বা সে কোথায়? ও সরি, এর মধ্যে সে তো তখন আমি যখন উনি মালয়েশিয়ার থেকে আসে তার পরে না আগে, তারপরে ওই ছেলে মারা যায় accident করে। কি সে ওই মানে আপনার প্রেমিকা যখন গেলেন মালয়েশিয়া আপনার সাথে দেখা করতে, উনি আসার পর আমার ছেলে আপনার ছেলে মারা যায়? হ্যাঁ, সুইসাইড করে। সুইসাইড করে হ্যাঙ্গিং করে ফ্যানের সাথে, সিলিং ফ্যানের সাথে। তো ওই সময়টাও আমি 2-3 মাস খুব ডিপ্রেশনে ছিলাম। ওনার সাথে কথা বলতাম যদিও, উনি তো কেন বা কিছু সুইসাইড করে। আসলে বিষয়টা হচ্ছে উনি ওর মার কাছে থাকতো। আচ্ছা তো অনেক বিষয় আমি জানি যেটা আমাকে প্রকাশ করতে পারতো না, আর আমিও জানতাম না। জাস্ট আমি এটুকুই জানতাম যে কেমন আছো, ভালো আছি, এটা লাগবে, এটুকুই। টাকা পয়সা আপনি দিয়ে দেন? যে এটা লাগবে, এই আচ্ছা জিনিসটা লাগবে, এটাই। আচ্ছা তো যখন সুইসাইড করে তখন আমি খুবই ভেঙে পড়ি। উনিও মানে মানে আমি একটু জানতে চাচ্ছি বিস্তারিত, হঠাৎ করে কিভাবে জানলেন সুইসাইড করে, বা আমার তার আগে কি আপনার সাথে কথা হয়েছে কিনা? না, এর একদিন আগে সম্ভবত আমার সাথে রাতে কি কথা হয়েছিল? আমার সাথে রাতে কথা হইলো যে তুমি কি দেশে আসবা না। এর মধ্যে আমি বললাম যে না, এখন আসা হইব না, ভিসা টিসা নাই, পাইতেছি না, ভিসা নিয়ে প্রবলেম হয়েছে। আমি যখন ইমিগ্রেশনের ভিসা আটকাই দিছে ইয়ার কারণে, ডায়াবেটিসের কারণে, সম্ভবত এখন আসা হবে না। তো বলতেছে তা ঠিক আছে। ওই পর্যন্ত আমাদের স্বাভাবিক কথা, বাবা ছেলে যেটুকু স্বাভাবিক কথা, এই বাইরে তো কোনো। এরপর আমি ফ্রেন্ডলি ছিলাম ওর সাথে, যে যদি তুমি কাউকে পছন্দ করো, বা আমার ফ্যামিলির থেকেও বলছে যে তুমি বিয়ে করতে চাইলে। ওর বয়স কত তখন ছিল 17 বছর। 17 বছর। কিসে পড়তেন? পড়াশোনা করে নেই। পড়াশোনা মেট্রিক পাস করার পরে 1 বছর 1.5 বছর ধরে আর করে না। তা আমি বাইরে নিয়ে পাঠাই দিব, এরকম একটা প্রিপারেশন নিছি। মানে মালয়েশিয়াতে নিয়ে আসবেন? না, মালয়েশিয়াতে নিব না, অন্য কোথাও। অন্য কোথাও? কেন? নিজের ছেলেকে তো নিজের কাছেও আনতে পারতেন। মালয়েশিয়া একটা লাইফ না বিদেশের হিসাবে। আচ্ছা আচ্ছা ওখানে যারা বিয়ে করে আছে তারা হয়তো একটা পার্মানেন্ট রেসিডেন্ট, সেকেন্ড রেসিডেন্ট পাইছে। আর যারা আমাদের মতো ভিসাদারি, তারা ভিসা থাকলেও আমাদের ইমিগ্রেশন অ্যারেস্ট করে বাংলাদেশে পাঠায় দেয়। তো ছেলের সাথে সেটাই আপনার শেষ কথা ছিল, কিন্তু আপনি কি জানতেন কোনো যে কি কারণে তার ডিপ্রেশন ছিল, বা কেন আত্মহত্যার কারণও কি খুঁজতে জানেন? হ্যাঁ, খুঁজতে আমি তো ওখানে তখন আসতে পারিনি। ইভেন ওই আমার ভাই ছিল, তারপরে আরও রিলেটিভরা ছিল, ওরা পুলিশ কেস এবং পিবিআই তদন্ত পর্যন্ত হয়েছে। কোনো ক্লো নাই যে সে মারা গেছে। এবার মরার আগে 1 ঘন্টা আগে নাকি সে একটা ফেসবুকে লাইভ ভিডিও করে গেছে। কি লাইভ ভিডিও? লাইভ ভিডিও হচ্ছে, আমি এখনো দেখিনি। কেন দেখেন নাই? দেখতে পাইনি আজ পর্যন্ত, তার ছবিটাও এখনো দেখতে পাই না। যেদিন সে মারা যায় পরের দিন আমি ছবিটা দেখছিলাম, এই শেষ দেখাই ছবিটা, লাশের ছবিটা দেখছি, আর একটা ছবি এখনো আমি দেখতে পাই না। মানে দেখলে আমি যেন আমার মধ্যে থাকি না। আচ্ছা এরপর থেকে আমার ছবিটা পর্যন্ত আমি দেখলে আমার যেন কেমন লাগে, বুঝতে পারবো না। আপনাকে হয়তো বা কাউকে দেখতে পারি না। ছবিটা আমার কাছে থাকলেও আমি সরাই দিই। কি বলেছিল লাইভ ভিডিওতে জেনেছেন? হ্যাঁ, শুনছি পরে আমি যে আমি আমার মৃত্যুর জন্য দায়ী, কেউ দায়ী না। এইটুকুই বলেছে পুরো ভিডিও জুড়ে? এটুকু। এখানে আমাকে কোনো মেনশন করেনি, ওর মাকেও মেনশন করেনি। মারা গেছে বা আত্মহত্যা করেছে কি তার মায়ের বাসায়? হ্যাঁ, হ্যাঙ্গিং করে? তার ফ্রেন্ড সার্কেল বা কারো সবাই কেউ জানে না, কিছুই বলতে পারে না কেউ। তার কি কোনো ডিপ্রেশন ছিল যে বাবা নাই দেশে, তারপর মাও আরেকটা বিয়ে করেছে, ওই ঘরে কি তার সন্তান হয়েছিল কিনা? আর ওই ঘরে ওনার ছেলে একটা আছে। আচ্ছা, তো এটা নিয়ে কি ওনার সৎ বাবার সাথে কোনো সমস্যা? বা সেটা আমি কনফার্ম না কি, তো আমি শুনছি যেটুকু, যে সে রিলেশন ভালোই আছে, তো বাকিটা জানি না। কারণ হয়তো আমাকে বলে নেই, ওইখানে থাকে, এরকম হতে পারে। বা লাইফের যখন একটা মানুষ ওকে মানে এই বয়সে যে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো কোনো অপশন তো নাই আমি মনে করি। কারণ একটা মানুষ ডিপ্রেশনে যা কখন 18-20-এর পরে, 18-তে সাবালক হইলে না, তখন বয়সন্ধি কালেও কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে। ধরেন কোনো ড্রাগস নিতে বা এরকম কিছু? ড্রাগস নিত না। আমি ফ্রেন্ডলি অনেক সময় বলতাম যে যদি তোমার কোনো ইন্টেনশন থাকে আমাকে বলতে পারো, বা এটা নেও। তো বলছে যে আমার সিগারেটই পছন্দ হয় না, আর বাকিগুলো কী করবো। তো তোমার সাথে কারো রিলেশন থাকলে আমার বলবা, আমি নিজের ইয়ে নিয়ে আসবো, এরকমও বলতাম। ছেলের লাশটা কি দেখা হয়েছিল? আমি ফোনেই দেখছিলাম।
মানে আসতে তো পারেন নাই? না, আসতে পারিনি। ওই দিনই রাতে সন্ধ্যা এবং জানাজা দেওয়ার পরে আমি এসে কবর জিয়ারত করছি। মানে আপনি রওনা দিয়ে দিছিলেন? না না, পরে যখন আসছি, পরে এসে তখন কবর ভিসা জিয়ারত হয়নি করলেন। বলে আসিনি। আসতে চাইছিলাম, কারণ ফ্যামিলিগতভাবে ভাই ভাবি বা আত্মীয় স্বজনরা বললো যে যেহেতু হয়ে গেছে আর এখন আইসা তুই একবারে চলে এসে লাভটা কি। কোনো আফসোস আছে ছেলের জন্য যে এটা চেয়েছিল বা ছেলেটাকে দিতে পারি নাই? না, এটা আমার নাই। কারণ হচ্ছে ওর জীবনে, ওর জন্মের পর থেকে আমি, ও চাইছে এমন কিছু আমি দিতে পারি নাই, এই আফসোসটা আমার নাই। কবরের সামনে গিয়ে কি বলছেন? আল্লাহর কাছে বলছি এটুকুই, যে আল্লাহ তুমি ওরা মাফ করে দিও, যা ভুল করছে, কেন করছে জানি না, তবে তুমি ওরা মাফ করো। এর বেশি তো আর কিছু বলি নাই। আর আমি যখন জন্মের পর থেকে আমি কখনো ওর অভাব ওরে বুঝতে দিইনি। আমি এই বয়সে ম্যাকবুকও চালাচ্ছি। হ্যাঁ, ম্যাকবুক আমি এখান থেকে 2,30,000 টাকা পড়ছে, আমি কিনে পাঠাইছি। আপনার DHLR দিছি, কি দেই নেই এমন কোনো জিনিস নেই। এটা 2 লাখ হোক আর 10 লাখ হোক, ও যখন চাইছে আমি দেই নেই, বলতে পারবে না যে আমার বাপ আমার কাছে এটা চাই আর পরে পাইনি। হ্যাঁ, একটু দেরি হয়েছে যেমন পাঠানোর জন্য, ইভেন ও যেটা বলছে। তারপর হয় কি জানেন ভাই, যে যখন সেপারেশন হয়ে যায় বাবা মার, বয়সন্ধিকালটা কিন্তু সন্তানদের উপর অনেক বেশি প্রভাব পড়ে। এখন জাগতিক যত কিছুই দিয়ে আপনি হ্যাপি করার চেষ্টা করেন না কেন, ওই বাবা মার ভালোবাসা একত্রে না দেখতে পারলে সন্তানরা অনেকটা আসলে ডিপ্রেশনেই থাকে। যাই হোক, জানি না, আল্লাহ তাআলা তাকে বেস্ট নসিব করুক, আমরা দোয়া করি, মাফ করে দিক। আচ্ছা, তারপরে আমরা কাহিনীতে ছিলাম যে আপনার সেকেন্ড যে প্রেমিকা বা প্রেমিকার কথা শুনছিলাম আর কি। তখন ওনাকে বললাম ঠিক আছে তাহলে আমরা, উনি আমাকে বললো যে বাচ্চা পেটে। এরপরে আমি ওনার সাথে দেখা করলাম। দেখা করার পর বললাম যে মেডিকেল টেস্ট করে দেখো। তখন আমাদের বিয়ে হয়নি। কিন্তু আপনার সাথে যখন প্রেম হয় তখনও কি সে ওই হাজবেন্ডের বাসায় ছিল? মানে ওই হাজবেন্ড কি সেখানে উপস্থিত থাকতেন? সব পরে বলতেছি, কারণ পরে শুনছি টোটাল। আগে তখনই কিছুই জানতাম না, পরে জানতে পারছি। তো পরে জানলাম যে ওই বাসায় ওই লোক আসে, মানে আসছে চলে যাবে, উনিই বললো। তার মধ্যে তোমার বাসায় সে কেন আসবে, সে তো তোমার এক্স। না, কিছু হইব না, উনি আসছে চলে যাবে, খাওয়া যাবে। ঠিক আছে, আমি ওর আগারাগি করলাম যে ঠিক আছে, যেহেতু তুমি ওইখানে থাকবা তাহলে আমি সম্পর্কটা কন্টিনিউ করতে পারব না। যদি তুমি আমাকে মামলাও দাও তো আমার পরোয়া করি না এটা এখন আর। আচ্ছা, তখন বললো কী করতে হবে, যে বিয়ে করলে আমার এখানে চলে আসতে হবে। আমি রাস্তায় থাকি, রাস্তায় থাকতে হবে, আমি যেখানে থাকি সেখানে থাকতে হবে। তো বললো আমি এদিকে একটা সেটেল করি। কি সেটেল? মেয়েটার। মেয়েটা ঠিক আছে করো, তাহলে বিয়ে আর দরকার নেই। তো আমরা বিয়ে করলাম নভেম্বরের 11 তারিখে। সে প্রেগনেন্ট হওয়ার 3 মাস প্রায় পর, মানে 3 মাসে গর্ভবতী। হ্যাঁ, বিয়ে করার পর সেও বাসায় গেল। তাই গুছাবে 2 দিন বা 7 দিনের সময় নিল মনে হয়, যদি আমি ভুল না হয় আর কি। 7 দিনের সময় নিয়েছে, গুছায় চলে আসবে। এখন তো সে আসে না। আসে আমি মানে আপনার সাথে কতদিন ছিল বিয়ের পরে? বিয়ের দিন থেকে থাকেনি তো। ও, বিয়ে করেই চলে গেছে? হ্যাঁ, আবার ওইখানে গেছে। যখন আমি আমার প্রেশার ক্রিয়েট করতে থাকলাম যে হয় চলে আসো, নয়তো বা আমি আমার বাড়ি চলে গেলে আর কোনো যোগাযোগ করবো না। তখন কি জানতে পারলেন যে তার আরেক স্বামী ওখানেই আছে? হ্যাঁ, একসাথেই থাকছে? একসাথেই থাকছে। ওই যে বয়স্ক যে লোকটা, সেকেন্ড হাজবেন্ড যে উনি। সেকেন্ড হাজবেন্ড, এটা আবার কখন জানলেন যে সে সেকেন্ড হাজবেন্ড? এটা পরে জানছি, পরে এগুলোতে আসতেছি। আচ্ছা আচ্ছা। তো পরে উনি আসে না। তারপর বিয়ে করলাম নভেম্বরের 11 তারিখে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে লাস্ট ওয়ার্নিং দিলাম। সে আসে, দিনে আসে, আমার যেখানে একটা বাসা নিয়ে থাকি সেখানে আসে। আমিও আমার ভাগিনার বাসা থাকি না, আলাদা থাকি, কারণ বিয়ে করছি, আমাদের আলাদা প্রাইভেসি আছে। তো উনি এখানে আস্তে আস্তেও প্রায় 3 মাস পরে আসে। আচ্ছা। যখন আমি লাস্ট ওয়ার্নিং দিলাম যে এই ওয়ার্নিংয়ের পরে যদি আমার কিছু কি হয় জানি না, তবে আমি আর কন্টিনিউ থাকবে না আমাদের সম্পর্কটা, যদি ওইখানেই তোমার থাকতে হয়। উনি ফেব্রুয়ারির 4-5 তারিখে উনি চলে আসলো 2024-এর। আসার পর আমি শুধু তাকে চিনি, তার দুই একটা কাজিন চিনি, তার মা বাপকে, আর কারো চিনিও না, আর কারো নাম্বারও আমার কাছে। তার মা বাবা কি জানতো যে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ। কিন্তু আমি বুঝলাম না, ওই এক্স হাজব্যান্ডের বাসায় যদি বাবা মা সহ সবাই থাকে, তাহলে আপনার কাছে যখন চলে আসলো তখন তার বাবা মার কি হবে? তখন আমার কাছে যখন চলে আসলো তখন
তার বাবা ওই বাসায় থাকে, ওই ভদ্রলোকের বাসায়, ওই ভদ্রলোকও থাকে। তো উনি আসার পরে ওইখানে যায়, প্রত্যেক একদিন পর যেতে হবে। তখন আপনার যদি সেপ্টেম্বরে প্রেগনেন্সি নেয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি 6 মান্থ প্রেগনেন্ট। তো এভরিডে সে এখানে যায়, সকালে যাবে, মেয়েরে দেখা করবে, মেয়েটাকে দেখবে, ঠিক আছে মেয়েটা দেখো, তোর বাইরে তো দেখা যাবে, ওই বাসায় যেতে হইব। কিন্তু ওই হাজবেন্ড জানতো আপনি বিয়ে করেছেন ওকে? হ্যাঁ, উনি তো আমার এখানে যখন চলে আসছে ফেব্রুয়ারি 18 তারিখে, তখন তো ওই হাজবেন্ডের সাথে কথা হয়েছে? ওই লোক আমাকে চিনেই না। আপনাকে চেনে না? না। তার মানে তার ওয়াইফ যে আরেকটা বিয়ে করেছে বা তার ওয়াইফ যে প্রেগনেন্ট, এগুলো কি সেই ভদ্রলোক জানেন? সেটাও জানি না। আপনি কিছুই জানেন না? না, কারণ আমি তাকে জিজ্ঞেস করলে না জেনে কি হাওয়ার মধ্যে সংসার করতেছিলেন? সে তো আমার এখানে আসতেছে, হ্যাঁ, এবং আপনাকেও সময় দিচ্ছে বা তাকেও সময় দিচ্ছে। এবং সে, আমি যতটুকু জানি, আমি 2 বছর কথাবার্তাতে সে ফিজিক্যাল রিলেশনেও তাদের সাথে জড়িত আছে কিনা আমি জানি না, কিন্তু কোনো দিন তো আমি 2 বছরের কোনো 1 রাতও দেখি নাই কোনো ওনার সাথে কোনো মেয়ে, ছেলে বা পুরুষ ছিল, মানে প্রেম করতেন যখন। হ্যাঁ। আচ্ছা। তো ওইদিকে একটা ফেথফুল তার মধ্যে আমার আছে। তো যাই হোক, যখন এখানে চলে আসে তখন উনি কিছু জামা কাপড় বা নিয়ে চলে আসলো, আসলে ওইখানে আমরা সংসার করতেছি। এখন সকালে বৃহস্পতিবার রাতে মেয়ের নিয়ে আসে, সন্ধ্যায় শুক্রবার থাকে, শনিবার থাকে, রবিবার আবার ক্লাসে যায়, দিয়ে আসে। তা আচ্ছা, রবিবার দিয়ে আসে, সোমবার তো যাওয়ার দরকার নেই, তারপর আবার বৃহস্পতিবার যাও নিয়ে এসো, এরকম না, সে একদিন না যাইলেই দেখা করতে যেতে হবে। মানে 2 দিন আপনার এখানে, 2 দিন ওখানে। হ্যাঁ, শুধু আমাকে বলতেছে যে একটু আমার মেয়েটাকে সময় দিতে দাও, কারণ নয়তো নষ্ট হয়ে যাবো, হ্যান তেন এটা সেটা 717 যা বলার বলতেছে। আপনি ওই লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি, ওনার আরেকজন স্বামী? না, ওনাকেও তো ডিভোর্স দেয়নি তাহলে? ডিভোর্স দিছে যখন আমি দেখলাম যে আমি যেদিন আসছি ওই বিয়ের আমাদের যেদিন বিয়ে হলো সেদিন একটা ডিভোর্স পেপার শু করতে হয়েছে না আমাদের সেকেন্ড ম্যারেজ হিসেবে, সেটা দেখছি। কিন্তু তাকে তো পাঠায় নাই? সেটাও জানি না। সেটাও জানেন না? আচ্ছা। আমি জানি যে এটা আমার ভুল ছিল বা আমি অন্যায় করছি, তারপরও আমি তাকে বিশ্বাস করতাম, প্রচণ্ড বিশ্বাস করতাম। আচ্ছা, তারপর? বিশ্বাস করার পরে তো তখন আসে এখানে, এই কন্টিনিউ এটা নিয়ে আমাদের সাথে মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়, যে হয় মেয়ে নিয়ে আসো না তুমিই চলে যাও, কারণ যেহেতু তার বাসা, এতদিন আমি জানতাম না যে সেটা তার বাসা, জানতাম তোমার মেয়ের, তার বাবা তাকে দিয়ে গেছে, যেখানে তোমরা আছো এটা সমস্যা না, সমস্যা হচ্ছে তার বাসায় সে থাকে, তুমিও থাকো, তোমার মা থাকে, তোমার বাবা থাকে, এটা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো। তো হঠাৎ করে সে বলতেছে যে যেহেতু মেয়েটা হবে জুনের 11 তারিখে, তাহলে আমরা বাসাটা একটু কাছাকাছি দিই। মেয়ের শেষে বাসা চেঞ্জ করলাম, জুনের 1 তারিখ থেকে আমরা ওই বাসায় আসলাম। আচ্ছা, মানে জুনের 11 তারিখে আপনার বেবি হবে? হ্যাঁ, 11 থেকে বেবি হইলো। হসপিটালে হওয়ার পরে তার মা আসলো, তার খালু, তার খালাতো ভাই বোন অনেকেই আসছে। আচ্ছা, একটু বলি, আপনার ওয়াইফ যিনি নতুন বিয়ে করলেন যাকে, তার স্বামী একজন 55 বয়সের লোক, তার বাসায় তার মা সহ থাকছে, মানে আপনার ওয়াইফের মা, মেয়ে, বাবা সবাই সহ থাকছে, এবং তার মা বাবা এটাও জানে যে আপনাকে বিয়ে করেছে। হ্যাঁ, সে আমার সাথে আছে। কি অবনর্মাল না বিষয়টা? তাদের কাছে হয়তো থাকছে এক জামাইয়ের বাসায়, আবার বাচ্চা আরেক জামাইয়ের, কেমন হলো বিষয়টা? আচ্ছা, তারপর যখন ওই বিষয়টা আমরা ওইখানে আসলাম, ও হইলো, হওয়ার পরে তাদের সবাই আসলো, আমার সাথে কেউ কথা বলেনি, তাদের বাড়ির মা, তার বাবা। কারণ বিষয়টা হচ্ছে যে আমি তাদের মা বাবার থেকে এটুকুই বুঝতে পারছি, সরি টু সে, যে তাদের ওই টাকাটাই হচ্ছে মেন, সম্পর্ক বাড়তে হতো না। কোন টাকাটা? ওই যে লোকের অবৈধ পয়সা, যে সরকারি চাকরি করে যে টাকাটা ইনকাম করছে, মোটামুটি ওই লোক তো সব দিয়ে গেছে, তাদেরই নাকি দিয়েছে সব, ইভেন ওই লোকও অনেক কিছুই করছে যা অবৈধ পয়সাতে, তো ওগুলাতে তারা ভ্যালুয়েবল, সম্পর্কে না। আমার মেয়ে হওয়ার পরও কোনো ওই হসপিটালে 3 দিন ছিলাম, তারা আমার সাথে কেউ কথা বলেনি, তার মা বাবা কেউ না, তার খালা 2-1টা কথা বলছে হয়তো, আর তার কাজিনরা বলছে। বিয়ের সময় বাবা মা উপস্থিত ছিল না? আচ্ছা। আমরা যখন বাসায় নিয়ে আসলাম বাবুরে, বেবিটা যখন হইলো বাসায় নিয়ে আসলাম 3 দিন পরে, আমাদের সাথে তো ওনার আসা উচিত ছিল বা আসার কথা ছিল, কিন্তু সে আসেনি, সে ওই বাসায় চলে গেছে, ওই হাজব্যান্ডের বাসায়। আচ্ছা। তো ওনার বাবার গ্রামের বাড়িতে চলে গেলেন, ওই হাজব্যান্ডের বাসায় থাকে। আপনার শাশুড়ি আর কি? তখন শাশুড়ি ছিল। মানে আপনার শাশুড়ি তার মেয়ের আগের জামাইয়ের বাসায় আবার চলে গেল,
বিষয়টা যদিও অ্যাবনর্মাল, কিন্তু তাদের লাইফ পসিবল আছে। আমার তো আপনাকে অ্যাবনর্মাল লাগছে, কারণ আপনি কেন এত কিছু হওয়ার পরে কেন তার রানিং হাজবেন্ডের সাথে যোগাযোগ করেন? আপনি নিজেও বিয়ে করলেন, অথচ মেয়েটার আরেকটা জামাই আছে, তার সাথে কথা বলবেন না? এটা পরে আমি বলি, আচ্ছা, আসতেছি। আমি তখন তো জানতাম না যে তার সাথে রিলেশনে আছে বা তার সাথে সম্পর্ক আছে। যখন আমি বিয়ে করি তখনও জানতাম না। জানতাম যে উনি ওনার বাসায় আসতেছে, আপনার বাসায়, এটা আপনি আসতেই পারেন, 1 ঘন্টার জন্য আসতে পারেন না, কারণ আমি যাকে বিয়ে করছি সে এখন আমাকে ছেড়ে চলে গেছে। যদি কোনো কারণে এখন আমার মেয়েকে দেখতে হয়, সে কিন্তু আমার কাছে আসতে হবে, কারণ আমার মেয়েটা ছোট। তো সেক্ষেত্রে উনি ওনার মেয়েকে দেখতেও আসতে পারে। আচ্ছা, এটাকে হয়তো অস্বাভাবিক তো কিছু না। তখন ওনার মা ওখানে চলে নেয়, উনি এখানে। উনি তখন জানি ওনার মা আসে নিচে দেখতে, বাসায় ঢোকে না আমাদের এখানে। আপনি বলেন নাই আসেন আম্মা উপরে? বলছি। কি বলে? না, এখানে আসবে না। আচ্ছা, আসবে না, কারণ ওনারা আমার জামাই হিসেবে মেনে নেয়নি, তাদের জামাই তো আছে আরেকজন। যাক, ওনারা কখনো আসেনি, আর আমার শ্বশুর তো কথাও বলেনি, উনি তো একবারই আসেনি বাসায় দিকে। ওর মা আসতো, নিজের থেকে আবার চলে যেত। এ নিয়ে আমার মাঝে মাঝে কথা হইতো। 40 দিন না কয়দিন পরে যেন নেড়ে মায়েরা মাথা চুল কাটতে হয়। মেয়ে বাবু হয়েছে? হ্যাঁ। কি নাম রাখছিলেন? কেমন হয়েছে দেখতে? জান্নাতুল আলিশা। আলিশা তাশফিক। দেখতে কেমন হয়েছে আপনার মতো? মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর হয়েছে। মানে আপনার চেহারা পাইনি? হ্যাঁ, কিছুটা আমার মতো ফেস আছেন। আমি ছবিও আছে আমার কাছে, দেখলে দেখাবো আপনাকে। মাশাআল্লাহ। সম্পর্কের প্রথম অবনতি ঘটার একটা রিজন চলে আসলো, যেটা হচ্ছে আপনার উনি ওই বাসায় যাবে মেয়ের চুল কাটাইতে। আমি বললাম যে কেন, সেলুন থেকে আনো না, আমি কেটে দিই। হ্যাঁ, আমার মায়ে কেটে দিব। আমি তোমার মায়ের আসতে বলে এই বাসায়? না, এই বাসায় আসতে পারবো না, আসবো না উনি। তো উনি আসলে আমার মেয়ের যদি আমারকে পছন্দ না করে, তাহলে আমার মেয়েকে কেন ধরবে, আমার মেয়েকে কেন করবে? এবার এই নিয়েই আমার সাথে কথা কাটাকাটি হয়। হ্যাঁ, আমি আমার মেয়ের কাছে গেলে তোমার সমস্যা হয়, আমি চাই না, আর তুমি চাও যে আমার মেয়েটাকে দেখি না, এটা সেটা। বড় মেয়েকে? হ্যাঁ, এখন রিজন ওদিকে চলে আসলো। উনি আসলো বাড়িতে, এই জন্য আলাদা ঘুমাই, আলাদা থাকি। তো প্রয়োজনের বাইরে কথা হয় না, একই বাসায় থাকি, কথা হয় না। তো হঠাৎ করে ওনার এক বোন আসছে, ওনার মামাতো বোন। তো কথা বলতেছি যে ফোন দিছি ওনার বোন, আপন বোন। ওনার আরেকটা বোন আছে, সেম টুইন বেবি তো ওনারা। ও আচ্ছা, আপনার ওয়াইফের টুইন বোন আছে? হ্যাঁ, উনি ফোন দিছে। তো ওরে বলতেছি, দেখো যে তোমরা কেমন আত্মীয় আমি জানি না, তোমরা আত্মীয়তা কি সেটাও আমি জানি না। আজকে আমার বাচ্চাটা হইলো না, তোমার মা, তোমার ফুপু বা তোমার যারা আছে কেউ আমারও খবর নেয় না, বা ওর ফোনে খবর নেয়। ওর একটা মামা, শুনছি ওর একটা মামা আছে, তিনিও এসে দেখলো না, খালা আছে, তিনি এসে দেখলো না। এগুলো নিয়ে কথা বলতেছি, উনি হঠাৎ রেগে গেল। তার বোন? আমার ওয়াইফ। ও, আপনার ওয়াইফ রেগে গেল। হ্যাঁ, এই বাসায় আসবো কেন, হ্যান তেন অনেক কথা। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এবার কিছু যুক্তিতে কথা বলি। তোমার মা এ বাসাইতে যদি লজ্জা বোধ করে আমার সামনে আসতে, তা কোন সম্পর্কে সে তার আগে তোমার আগের হাজব্যান্ডের বাসায় থাকে? আমি কি মিন করব? তোমার অনুপস্থিতিতে, সরি টু সে, তোমার অনুপস্থিতিতে তোমার মা কি তার সাথে তোমার সম্পর্ক ধরে রাখছে? স্ট্রেটলি বলছি আমি। তোমার ফোনে তোমার মা আঙ্কেল মেসেজ দেয়, আঙ্কেল আমি খালু ওনার বিয়ে ক্যান্সেল করছি। তুমি যদি আরেক জায়গায় বিয়ে করে সংসার করতে পারো, মেয়ে হয়ে যেতে পারে, তাহলে উনি বিয়ে করলে তোমাদের প্রবলেম কি? এই যে আমাদের ঝগড়া, আবার এটা একটু ক্লিয়ার করেন, বুঝতে পারি নাই। মানে এই ঝগড়ার সময় কথা চলে আসছে যে তোমার মা ওখানে থাকে, ওনার কি রিলেশন ওনার সাথে, তোমার অনুপস্থিতিতে তোমার জায়গায় আছে, এরকম কথা বলার পরে যেমন ওনার খালু মেসেজ দিছে যে তার সেকেন্ড এক্স হাজব্যান্ডের বিয়ে ক্যান্সেল করছে, এক্স হাজব্যান্ডের। তো এই মেসেজ তার খালু তার দিছে, বলে মনে আমার দিছে। আমি কেন তোমার বলে দিবে? বিয়ে ক্যান্সেল হয়েছে বুঝি নাই। মানে ওই লোক বিয়ে করতে চাইছে, ভদ্রলোক, ওনারা চাইতেছে না যে উনি অন্য জায়গায় বিয়ে করুক। মানে আপনার ওয়াইফের পরিবার চাচ্ছে না, পরিবার চায় না যে সে অন্য জায়গায় বিয়ে করুক, এই জন্য বিয়ে ক্যান্সেল করাইছে। তো এটা নিয়ে আমার সাথে তুমুল ঝগড়া। আমার ইচ্ছা ছিল, আমি জানি না ঠিক হইতো কিনা মারাটা, ইচ্ছা ছিল মারার, যে মনের দুঃখে এতগুলা রিজনে মনটাকে হালকা করে মাইরা, কিন্তু বাচ্চাটা হয়েছে মাত্র। নারীদের গায়ে হাত দেওয়াটা ঠিক না, এই জন্যই আমি হয়তো কিছুই বলি না। না বলাটাও যে একেবারে ভালো কাজ করছি তাও না, আমি মনে করি। কারণ কিছু মানুষকে শিক্ষা না দিলে আপনার সে শিক্ষা হবে না। যদিও এটা লজ্জাজনক বিষয় সবার সামনে বলা, আর এটা অন্যায় কারোর গায়ে হাত তোলা, কিন্তু এদের মতো মানুষকে এর বেশি শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি। তো উনি ক্যান্সেল করেছে, ওনার নিয়ে ঝগড়া হলো ওনার হাজব্যান্ডের
মানে এক্স হাজব্যান্ডের বিয়ে ক্যান্সেল করছে। ওনার তোমার খালু তোমাকে ভুল করে মেসেজ দিচ্ছে, তোমাকে কি লাগছে যে মা তুমি টেনশন করো না, ওর বিয়ে ক্যান্সেল করে দিছি। তাহলে তোমার খালু, তোমরা তার সাথে কি রিলেশনে এখন কথা বলো? তার অবৈধ সম্পত্তির লোভে? ওগুলো তোমাদের দরকার, আমাদের দরকার না। আমরা সাধারণ মানুষ তার কাম করে খাই, তাদের ওটুকুই যথেষ্ট যেটুকু আমরা ইনকাম করছি। এইভাবে কথা কাটাকাটি হইতেই আছে। তো খুব একটা সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। তো জুন 11 তারিখে হইল। জুলাইয়ের তো গণ অভ্যুত্থানের এই ঝামেলা। তা আমি আগে কোথাও গেলে ওয়াশরুমে গেলেও সে আমাকে ফোন দিত যে কই যাও বা কই আসো আসো। এখন আমি ওই মিরপুর 10-এ একটা কাজে গেছি, ওখানে গিয়ে আটকে গেছি। চারদিকে ঝামেলা, টিয়ার গ্যাস ট্যাস, কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। উনি খবরই নেন আমি আসি না মরছি। এটা জুলাইয়ের দিকে। তো জুলাইয়ের 26, 27 বা 28 তারিখে আমাকে উনি বললো যে ওনার মেয়েকে ডাক্তার দেখাবে। মেয়ের প্রাইভেট, হ্যাঁ। তো উনি আসলো, ওই মেয়ে উনি গেছে ডাক্তার দেখে আসছে, 2 দিন গেছে। তো যাইতেই পারে মেয়ে নিয়ে, তার মেয়ে মানে মেয়ে এবং প্রাক্তন হাজবেন্ড না না ওনার মানে মেয়েটা আর উনি ওই মেয়েটাকে নিয়ে আসছে এই বাসায় ডাক্তার দেখানোর জন্য। মানে আমার ওয়াইফ ওনার আগের মেয়েটাকে আনছে, ওনার মা দিয়ে গেছে বা ওনার হাজবেন্ড দিয়ে গেছে, কি দিয়েছে জানি না, আমাদের এই বাসায় আছে, ও ডাক্তার দেখাবে। তো ডাক্তার দেখায় চলে আসছে 28, 26, 27, 28 এই 2-3 দিনের মধ্যে হবে। জুলাইয়ের 26, 27 তারিখে স্বাভাবিক আসছে। রান্না কিন্তু আমি করি। কেন? সে অসুস্থ হয়ে যাবে বা তার মানে খারাপ হোক সেটা আমি চাইতেছি না। আচ্ছা, খুব ভালোবাসতেন। এটুকু তো এখন বলাও মুশকিল। ভালোবাসার প্রতি ঘৃণা চলে আসছে। বিশ্বাস আর ভালোবাসাটা হচ্ছে ঘৃণার একটা জিনিস, শব্দ শুধু। ওগুলো মানুষের মুখেই মানায়, বাস্তবে কিছুই না। উনি গেল ডাক্তার। 3 আগস্ট সকালে ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে আমার মেয়ে উনি বাসায় না, গেট নর্মালি লকঠক করা। ততদিনে কি আপনাদের খাট আলাদা হয়ে গেছে? না, এমনিতেই আর কি 2 দিন মানে আমি এই পাশে ঘুমাই, ওই যে রাগ করে দেখে যেদিন ওদিন একটু দূরে ঘুমাই, কারণ বাচ্চাটা নিয়েও থাকে। আবার ওর মেয়ে যে আসে, ওরা মা 2 মেয়ে, আমার মেয়ে সহ ওখানে থাকে, আমি আলাদা থাকি একটা। ওর মেয়েরও তো মোটামুটি মাশাআল্লাহ তখন 11 বছর প্রায়, বা 10 বছরের বেশি একটু, তো আলাদা থাকে। 3 আগস্ট সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে তিনি বাসায় নেই, আমার মেয়েও নেই, জিনিসপত্র অনেক কিছুই নেই। তো হঠাৎ করে আমি তার বেডে গিয়ে দেখি একটা পেপার, স্ট্যাম্প পেপার, একটা লেটার লেখা। স্ট্যাম্প হচ্ছে ডিভোর্স পেপার। ডিভোর্স? হ্যাঁ। হঠাৎ করে? শুনেন, কোনো ঝগড়া টগড়া কিছু? না, ওরকম কিছু হয়নি। আচ্ছা। ডিভোর্স পেপার, এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আপনি কি তাকে আঘাত টাঘাত করেন নাই তো? এখন তিনি কি বলে জানি না, তো আমি আর কি বলবো। তখন তাকে রান্না করে খাওয়াই, যে কাজের মহিলা কাপড় দিয়ে, উনি না আসলে কাপড়টা বন্ধ দিয়ে দিই, বাচ্চা টয়লেট করে সেটাও আমি দিয়ে দিই। উনি বলে আমাকে দায়িত্ব দিতে চায় না, কেন বলতেছে যে তুমি বাইরে যাও, দরকার নেই, আমারটা বাচ্চাটা আমি দিই। আর তারে মারবো কি বুঝাইতে পারবো না কাউরে। তখন ডিভোর্স লেটারটা পাওয়ার পরে আমি স্বাভাবিকভাবে ছিলাম না। অনেকক্ষণ বসে থেকে আমি দারোয়ানকে ফোন দিলাম, একটু বাসায় আসেন বললাম। উনি বললো যে আপনি এক কাজ করেন, থানায় গিয়ে একটা জিডি করেন। তখন এই যে এই পরিস্থিতির কারণে জিডিরও নেয়নি, ওনারা নেয়নি, বলছে যে আপনি যেহেতু ডিভোর্স দিয়ে গেছে, কেস করলে আপনাকে কিছু করতে পারবে না। এখন ওনার মার এটা জানায়নি, ওনার বাইকে জানাইলাম ফোন দিয়ে। ওনার মা ফোন ধরে না বা আমি কথা বলেন আমার সাথে, ওনার এই কাজের নিয়ে যে আমার সাথে ভালো সম্পর্ক, তাকে জানাইলাম। ও সবাইকে বলছে, মনে ওর মা ফোন দিয়ে কান্নাকাটি কি বলে, আমার মেয়েরে কি করছো, আমার মেয়ে কি হয়েছে, মানে এখন আমি পুরাই আসামি। কি করছেন, মেরে ফেলছো নাকি, আমার মেয়ের কী হয়েছে, পুরাই আসামি হয়ে গেলাম। তো আমি বললাম আসেন আপনি দেখেন, আমি দেখে নিয়ে আসি, এই বাসায় আছি। তো আমি এখন তার ফোন বন্ধ, কোনোভাবে তার সাথে কমিউনিকেট করতে পারতেছি না। তার ফ্যামিলির সব কিছু বাদ দিয়ে 3 দিন পরে আমি বাসার থেকে তার মাকে বলে চলে আসলাম, আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। ঢাকাটাই আমার কাছে দম বন্ধ হয়ে আসতেছে। আমি আসার সময় দেখলাম সে আমাকে মেসেজ করতেছে, কই তুমি? সেটা আর তোমার জানার বিষয় না, যেহেতু ডিভোর্স পেপার দিয়েছ। তো বাড়িতে আসলাম, আসার উনি আবার যোগাযোগ বন্ধ করে দিল। তিনি আবার ওই সেই বাসায় চলে আসছে যে বাসায় আমরা থাকতাম।
তিনি বলতে আপনার আমার স্ত্রী? ওয়াইফ হ্যাঁ, এক্স, তখন তো এক্স হয়ে গেল, ডিভোর্স হয়ে গেছে, তো সে ওই বাসায় চলে আসে। আপনি কি সাইন করেছিলেন? না, মেয়েদের ক্ষেত্রে সম্ভবত লাগে না, লাগে না, মনে হয় না, আমি জানি না, আমার জানা নেই। আমারও জানা নেই। তো উনি বাসা থেকে আসতে শুনলাম, তো আমার কিছু জিনিসপত্র ছিল, আমি নিয়ে গেছি পরে আইসা। যাক গেল এইভাবে। হঠাৎ আবার সে আমার সাথে কন্টিনিউ কথা বললো, কথা বলার পরে সে আবার তালাক উইথড্র করলো। ওমা, তালাক জিজ্ঞেস করে নেই যে তালাক দিলা কেন আর উইথড্রই করলে হ্যাঁ কেন? দিছে। প্রথমত যাওয়ার পরে সে আমাকে বলল যে আমার মেয়ে তোমাকে মানতে পারে না, তুমি আমার মেয়ে দেখতে পারো না। আচ্ছা, আচ্ছা। সেকেন্ড, আমার বোনরা ফোন দিয়েছে, তাদেরকে বলছে যে ওর সাথে আমার মিলে না। বাগ্নিকে বলছে যে একসাথে থাকা সম্ভব না। এক একজনরে তিন চারজনের সাথে যে যারা দিয়ে কথা বলেছি তার মতো করে বলছে। আচ্ছা, উনি যেটা ভালো মনে করছে তাই বলছে। আচ্ছা, তালাক উইথড্র করলো, উইথড্র করে আবার আমার সাথে থাকলো এসে। তখন আমি ওনাকে বললাম যে তুমি কেন ডিভোর্স দিচ্ছ আমি জানি না, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে প্রুফ দিও। আমি ওরা বললাম যে তোমাকে বিয়ে করার পর আমি কোনো মেয়ের দিকে তাকাইছি এরকম কিছু কেন করি না জানো? প্রথমত আমার ছেলে মারা যাওয়ার পর আমার এই মেয়েটা হইল, ও আর তুমি আমার সব দুনিয়া, তোমাদের নিয়ে বাঁচতে চাই, এবং এটাই আমার জীবনের সবচেয়ে শেষ ইচ্ছাটা। তো অনেক বুঝে কথা বলতে 7-8 দিন 10 দিন থাকলো। তো আমাকে বলতেছে যে দেখো এখন তো মেয়েটার সামনে পরীক্ষা, নভেম্বর হবে পরীক্ষা, এই বাসায় থাকি, আমি পরীক্ষাটা দিই। তো ঠিক আছে, উনি গেল আমাদের বাড়িতে গেল, আমার বোনের বাড়িতে বেড়াইলো, বাগনির বাসায় গেল। যাওয়ার পরে আমাকে বলতেছে যে যেহেতু আমাদের লালমনিরহাটে রাগ করে তো লালমনিরহাটে চলে গেছিলো ডিভোর্স দিয়ে, আবার সেখানে কিছু জিনিসপত্র আছে ওগুলো নিয়ে চলে আসবো, আর কদিন মা বাবার বাসায় থাকবো, মানে গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে। উনি 18 ডিসেম্বর সকালে চলে যাবে লালমনিরহাটে। সেই 2 দিন আগে আমার সাথে দেখা হইলো, কথা হইলো। যখন চলে যাবে আমি বললাম যে তুমি দেখো, আমি তো এটুকুন এখন শেষ মুহূর্তে এটুকু বুঝতেছি যে তুমি লাক্সারি লাইফ লিড করতে চাইতেছো, বাট আমার পক্ষে এটা সম্ভব না। তবে এক কাজ করো, তুমি মাঝে মাঝে আমাদের গ্রামের বাড়িতে আইসো। সম্পর্ক থাকলো, মেয়েটার আপনি গ্রামে চলে গেছেন তখন? হ্যাঁ, আমার মেয়েটা যেহেতু হয়েছে, ওর তো ফিউচার আছে, তো গ্রামের বাড়িতে চলে আসো যদি মনে চায়, আর না তো আমার আর কিছু বলার নেই। এত কিছু স্যাক্রিফাইস করলেন, মানে এটাও মেনে নিচ্ছেন সে আরেক হাজবেন্ডের বাসায় থাকবে সে নাকি লাক্সারি থাকবে না, লাইফের জন্য? সে থাকবে না, তার মা বলল যে থাকবে না, তার মাও বলছে থাকবে না। কি বলছে? যেন ও থাকবে না, আমি তোমার মেয়ে, ওর মেয়ে, আমরা থাকবো। কোথায় থাকবে? ওই স্বামীর বাসায়, ওই বাসায় থাকবে মেয়ের পড়াশোনার জন্য। আপনার মেয়েও? আমার মেয়ে কোন রাখবে সেখানে? আপনার মেয়ে আপনার কি বলে, ছেলেদেরকে কি বলে, মানে মেয়েদেরকে তো সতীন বলে, আপনার উনি কি হবে? উনি ওখানে থাকবেন, ওই ভদ্রলোক বলছে। ওনার মাও বললো যে আমাকে, ও আচ্ছা আচ্ছা, ওনারা 3-4 জন থাকবে, আমার মেয়ে, ওনার মেয়ে আর ওনার মা, উনি। তো আমি বললাম ঠিক আছে। তো 18 তারিখে উনি আবার চলে গেল লালমনিরহাটে ওনার জিনিসপত্রগুলো আনতে। এর আগের বার ডিভোর্স দিয়ে সব জিনিস নিয়ে গেছে, ওগুলো নিয়ে আসবে, পরে ঢাকায় থাকবে, আমাদের এখানে আসবে, বা আমি একটা বাসা নিয়ে থাকবো, এরকম বলছি যেভাবে সুবিধা। সংসারটা কন্টিনিউ করব, তুমি শুধু আমার বাচ্চাটার ভবিষ্যতে চিন্তা করে হলো সংসারটা নষ্ট করো না। এভাবে আমার ভুল যতটুকু মনে করো, আমার সব ভুল, আমি অন্যায় করছি তোমার সাথে, তারপরও তুমি সংসারটা কন্টিনিউ করো। তারপরে সে ওখানে চলে যায়, ডিভোর্স পেপার আবার আমাকে পাঠিয়ে দিল, আবার দ্বিতীয়বার ডিভোর্স পাঠিয়ে দিল। ডিভোর্স পাঠিয়ে দেওয়ার পরে স্বাভাবিকভাবে আমি মানসিকভাবে ওই আগের বার যত ভাঙছি তার চেয়ে এবার একটু বেশি ভেঙে গেছি। কারণ শুনছি পাহাড়ও বেশি বার ধাক্কা দিলে নাকি ভাঙে। ডিভোর্স দিয়ে দিল, দেওয়ার পরে আর বেশি একটা যোগাযোগ করিও না। 3 মাস 13 দিন পরে আবার শুনলাম সে বিয়ে করছে আগের সেই স্বামীকে। কি? ওয়েট, মানে তিনি লালমনিরহাট গেলেন, ওখানে ছিলেন? হ্যাঁ, ওনার বাসায় ছিলেন, মানে ওনার গ্রামের বাড়িতে ছিলেন? ওনার ওই হাজবেন্ডের একটা বাড়ি আছে ওখানে। লালমনিরহাটেও তার সাবেক হাজবেন্ডের একটা বাড়ি ছিল, সেখানেই ছিলেন? সেখানে কি তার সাবেক হাজবেন্ডও ছিল? হ্যাঁ। এবং সেখানে থেকে তাদের মধ্যে আবার মিল হলো, হলো? বাবা এবং তার হাজবেন্ড সবাই ওখানে ছিল, সবাই ওখানে গিয়ে থাকলেন? 3 মাস 13 দিন শেষ হয়েছে, আবার সে বিয়ে করছে।
শুনলাম। 3 মাস 13 দিন মানে আপনার ডিভোর্স দেওয়ার, আপনাকে আবার ডিভোর্স দিল এবং তাকে আবার বিয়ে করলো। হ্যাঁ, তাকে বিয়ে করার পরে আমি যখন শুনলাম তখন আমি এর আগে এই চলে যাওয়ার পরে আমি তার সবার সাথে যোগাযোগ করলাম যে আপনারা শুধুমাত্র ওরে বুঝান। আপনি কি জানতেন লালমনিরহাটে তার সাবেক হাজব্যান্ডের সাথে থাকতেছে? হ্যাঁ, ওর বাইরা বলছে, পরে জানছেন? আমি যখন চলে গেল, যাওয়ার পর ডিভোর্স লেটার পাঠালো, তখন আমি সবার সাথে কন্টিনিউ যোগাযোগ মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি অনেকের সাথে, যে আপনারা একটা ব্যবস্থা করে দেন আমার মেয়েটা দেখানোর, আর কি করা যায় এটা। তখন আমি তার সম্পর্কে এবার জানলাম, কি শুনেন, কি তার সম্পর্কে জানলাম, সে ওই হাজব্যান্ড, সেকেন্ড হাজব্যান্ড, বয়স্ক লোক, ওনার আগেও একজনকে বিয়ে করছে। মানে তখন প্রথম জানলেন যে উনি তার এই বয়স্ক লোক তার সেকেন্ড হাজব্যান্ড, তার আগে আরেকটা বিয়ে ছিল। হ্যাঁ, তখন আমি তার গ্রামের লোকের সাথে এবার কন্টিনিউ মানে আপনি তাহলে কত নাম্বার স্বামী? আমি 4। আপনি 4 নাম্বার স্বামী? সেটাই তো শেষ করতে আসি। ও মাই গড। আচ্ছা, তখন তার আগে হাজব্যান্ড ছিল ওই তাদের এলাকাতেই, তো ওই লোককে ডিভোর্স দিয়ে ওনার মা বাবা ওনার কাছে বিয়ে দিছে দেখেন 2012-র নভেম্বরে মনে হয়, নভেম্বর ডিসেম্বর এরকম হবে বা এর মধ্যেই। আর ওনার মেয়ে হয়েছে 2013-র নভেম্বরে 12 তারিখে। তো একটা বছর আপনি কীভাবে সে টেস্ট টিউবে বাচ্চা নিল, কীভাবে জানলো? সেই লোক আনস্টেবল ফর, বুঝতে পারেননি? না না, উনি আমাকে বলছেন না ওনার মেয়ে টেস্ট টিউবে। ওকে, তো 1 বছর আপনি সংসার করে কিভাবে বুঝলেন সে টেস্ট টিউবে সে বাচ্চার ধারণ ক্ষমতা নেই তার? আচ্ছা, তার প্রথম মিথ্যেটা শুরু হলো দেখেন কোথা থেকে। আচ্ছা, তখন আমি জানলাম তাহলে বাচ্চা কার, তো বললো যে তার প্রথম হাজবেন্ডের বাচ্চাটা। মানে এই বাচ্চা সেই 50 বছরের লোকেরও না? না। তাহলে এই বাচ্চা কার? ওনার আগের ফার্স্ট হাজবেন্ডের বাচ্চা। ডিভোর্স দেওয়ার পরে সে তার সাথে ইলিগেল রিলেশন করে এই বাচ্চার জন্ম দেয়। তার আগে তাহলে কার সাথে বিয়ে, মানে প্রথম হাজবেন্ড কে তাহলে? মানে কি করতেন এলাকার? হ্যাঁ, তাকে প্রথম বিয়ে করেছিল, বিয়ে করে 3 মাস সংসার করছে। 3 মাস সংসার করার পরে ওনাকে ডিভোর্স দিয়ে আবার এই হাজবেন্ডের কাছে আসছে, সেকেন্ড হাজবেন্ড, যিনি বড়লোক হাজবেন্ড। হ্যাঁ, বড়লোক হাজবেন্ডকে বলেছে যে, বড়লোক হাজবেন্ডকে বলছে এটা তার বাচ্চা বা টেস্ট টিউব বেবি, বা আমরা জানি যেটা এটা তার বাচ্চা, কিন্তু আসলে এটা তার বাচ্চা না। মানে তার সেকেন্ড হাজবেন্ড না, থার্ড হাজবেন্ড, সেকেন্ড হাজবেন্ডও জানতেন না যে এটা তার বাচ্চা না? হয়তো বা জানে বা আমরা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এই বাচ্চাটা যে তার ফার্স্ট হাজবেন্ডের। আপনি জানলেন কিভাবে? তার আত্মীয়স্বজনরা বলছে পরবর্তীতে, এবং তারও কিছু ট্যাক্স অন্য কাউকে দিছে, সেই ট্যাক্সটা সেই লোক আমাকে ফরওয়ার্ড করছে। আমি না মাথা মানে এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি তার ফার্স্ট হাজবেন্ডের হয়ে থাকে তাহলে আপনি বলছেন টেস্ট টিউব বেবি, তাহলে তার সেকেন্ড হাজবেন্ডের সাথে ও সংসার করছে না? তাহলে টেস্ট টিউব মানে একটা পেট থেকে বের হওয়ার, যখন আপনার সে বিয়ে করে 3 মাস পর চলে আসে, 3 মাস করে চলে আসার 1 বছর পরে হোক 6 মাস পর হোক, এই লোককে ভদ্রলোককে বিয়ে করছে সেকেন্ড, বা 1 বছর পরে বিয়ে করছে। আমি জানি না সেটা কবে, ফাইনালি ডেটটা জানি না। বাচ্চা হওয়ার যখন বিয়ে করছে, বিয়ে করার 1 বছরের মধ্যে সে নাকি টেস্ট টিউব বাচ্চা নিছে। মানে বিয়ে হয়েছে আপনার রিসেন্ট বিয়ে হয়েছে আজকে, আপনি 1 বছরে কিভাবে জানবেন যে সে বাবা হতে পারে না? জানার কোনো ওয়ে আছে? মানে পেটেই তো নিছে। ওই মহিলার কথা বলিনি, মহিলা বলতেছে উনি আমার যে ওয়াইফ, আপনার ওয়াইফ তো পেটেই বাচ্চাটা ধরছে নাকি? হ্যাঁ, টেস্ট টিউব বেবি মানে হচ্ছে, আচ্ছা বুঝছি, মানে কৃত্রিম উপায়ে, এটা কৃত্রিম উপায়ে সে বাচ্চাটা, কিন্তু সেটা না, মিথ্যা, টোটালি মিথ্যা। 1 বছরের মধ্যে সে বাচ্চা নিছে এবং ওই সে ফার্স্ট হাজবেন্ডের সাথে ইলিগাল ভাবে বাচ্চাটা নেওয়া। আচ্ছা, তার মানে তিনি ঠিকই ডিভোর্স দিত কিন্তু আগের সাবেক হাজবেন্ডের সাথে তাদের শারীরিক সম্পর্ক থাকতো। এই ক্ষেত্রে নাকি সেকেন্ড হাজবেন্ড তাকে ঢাকায় নিয়ে আসছে। আমি এগুলো তো জানতাম না, এই রিসেন্টলি শুনছি যেগুলো এই ঘটনার পরে। তারপরে ঢাকায় আসার পরে ওই হাজবেন্ডের, ওই আগের হাজবেন্ডের সাথে কানেকশন, এরকম অনেক লোকের সাথে। এখন আসি আপনাকে আরেকটা কথা বলি, উনি আমার জন্য হাত কাটছে। আপনি চতুর্থ হাজবেন্ড হন কিভাবে? আমি বলি, আচ্ছা, আমি যেটা আপনাকে বললাম যে উনি হাত কাটছে, যে বলছে না বিষ খেয়েছে আমার জন্য হারপিক, অ্যাকচুয়ালি এটা নট রাইট, সত্য না। তার আপন কাজিন, সে আমাকে যখন আমার মেয়ে আমার সাথে মার্চের দিকে যখন আমার মেয়ে হওয়ার সময়, তখন তার কাজিন আমাকে বলছে যে ভাইয়া আপনি আমার বোনকে কেন এত ভালোবাসেন? তো আমি লাস্ট ওর বলছিলাম, দেখ আমি 2টা জিনিস হারাইছি। একটা হচ্ছে আমি আমার বাবা মরছে দেখতে পারিনি, সন্তানটা মরছে হাত দিয়ে ছুঁতে পারিনি, আর ওরে এরপরে ভালোবাসছি, আর ওরে এতটাই বিশ্বাস করি যে যা বলে তাই আমার কাছে সত্য মনে হইতো।
তো এখন তোর বোনরে আমি ভালোবাসি এই কারণে যে ও নাকি জীবনে ভালোবাসা কষ্ট পাইছে, বা ও একটা বুড়ো বয়স্ক লোকের কাছে বিয়েছে, সে তাও চারিং করতো, মাইদুর করতো। তো তোর বোনরে আমি অনেকটাই ভালোবাসি। লাস্ট যখন বেশি ভালোবাসা তোর বোনের প্রতি তৈরি হলো তোমার, সেটা হচ্ছে সে আমাকে আমার জন্য বিষ খাইছে, আমার সাথে কথা না বলতে পেরে আমার সাথে ঝগড়া হইয়া বিষ খাইছে, সুইসাইড করতে গেছে, হারপিক খাইছে, ইভেন হাত কাটছে। আপনাকে না পেলে সে বাঁচবে না। উনি হাসলো, ওই ছেলেটা হাসে দিল। কেন? তো আমি বললাম, কেন এই বিষয়টা হাসলা কেন? আপনি মিয়া গাদাই রইলেন, আপনি আমার বোন দেখে সত্য বলতে আমি আমার মাও খারাপ হলে আমি বলে দিই আমি এই লোক। উনিও ওর নামটা আমি যে আপনাকে বলছি, উনি যদি এই কথাগুলো শুনে, উনি নিজেও জানে এই কথাটা কে বলছে আমাকে, নিজেও জানবে, কেন ওনার ভিতরে সেই বিশ্বাস আছে যে কে বলতে পারে। তখন শুনলাম যে উনি ওই স্বামীর সংসার করতে, দ্বিতীয় স্বামীর সংসার করতে যাইয়া, যদিও আমি গোপন ছিলাম, ওই ড্রাইভারের সাথে তার অনৈতিক সম্পর্ক এক বিছানায় পাওয়ার পরে তার স্বামী তাকে মারধর করছে, তারপরে সে বিষ খাইছে মরার জন্য। এখন আপনি বলেন, যে মানুষটাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, সেই মানুষটা সম্পর্কে একটু জানলে কতটা কি মনে। তখন আমি মানুষ না জানোয়ার আমি নিজেই বুঝতে পারতেছি না। ওনার এই হিস্ট্রিগুলো শুনলে মনে হয় যে আমি নতুন একটা গ্রহ থেকে পৃথিবীতে আসছি। এটা কি আপনার বেবি হওয়ার সময় জানছেন? রিসেন্ট বেবি হবে হয়তো মাসখানিকের মধ্যে, এই সময় জানছি। বিশ্বাস করেন এই কষ্টটা আমি বুকে নিয়েও আমি তাকে বুঝতে দিই নাই, তাকে বলেনও নাই? বলিও নেই। ওই ড্রাইভারকে কেউ বিয়ে করছে? না, পরে ড্রাইভারের বিয়েটা আসি, তখন আমি তাকে বলিও নেই। আমি এইভাবে ইয়ে করতে চাইছি যে তাক জানে না আমার যা বাবুটা হয়ে গেছে, এখন তো আমার সাথে। এখন ওই ড্রাইভারের কথাটা হচ্ছে শোনার পরে আর আমি আর ওই করিনি। পরে আমার যখন ডিভোর্স হয়ে গেল, ফার্স্ট ডিভোর্স দিল আমাকে, তখন আমি জানছি যে কাজল নামের একটা ছেলে, লালমনিরহাট বাড়ি তাদের এলাকায়, ওখানে একটা ট্রাভেলস এজেন্সি চাকরি করতো, সেই ছেলেকে সে বিয়ে করছিল। যখন আমার সাথে তার হারপিক খাওয়ার পরে, যখন খাওয়ার আগেই কোনো ঝামেলা হয়েছিল, তখন ওই লোককে বিয়ে করছে। ওই লোকের সাথে 15 দিনের সংসার ছিল। তখন তো আপনাকে বিয়ে করেন না, তখন আপনি বাইরে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, আমি তার 2টা বিয়ে জানতাম না। আচ্ছা, ফার্স্ট বিয়ে আর থার্ড বিয়েটা। তো ওই কাজলের সাথে কতদিন সংসার? 15 দিনের সংসার ছিল। তার এই হাজব্যান্ড, যে সেকেন্ড হাজব্যান্ড বর্তমানে, সরি তার যে বর্তমান যে স্বামী এবার এখন, মানে উনি তো তাকে এখন বিয়ে করছে না, বর্তমান স্বামী না, মানে সেকেন্ড। আচ্ছা, আপনি কাজলের কথা শেষ করেন, আমি বলে এই যে বর্তমান স্বামী যে কাজলকে উনি 3 লক্ষ টাকা কাজলকে দিয়ে সেপারেট করছে ওনার সাথে। আচ্ছা, মানে এই যে যিনি হচ্ছেন 50 বছরের স্বামীটা, হ্যাঁ 60-এর, মানে যিনি নিয়ারেস্ট বাই 60, তিনি হচ্ছেন দ্বিতীয় স্বামী। তিনি আবার তৃতীয় স্বামীকে টাকা দিয়ে সরাই দিছে। এটা তাদের কথা। আচ্ছা, তারপরে কি হলো? চলে গেল কাজল। হ্যাঁ, কাজল যাওয়ার পরে আমি বাংলাদেশে বিয়ে করছি। আমি এগুলো আমি কিছুই জানতাম না। যখন ডিভোর্স হয়ে যায়, আমি তার আত্মীয় স্বজনের সাথে কন্ট্যাক্ট করা শুরু করি। তাদের ফ্যামিলির আত্মীয় স্বজনের সবার নাম্বার আমি নিছি, সবার সাথে কথা বলছি। সবাইকে শুধু একটা কথা বলছি যে যা হওয়ার তো উনি করছে, আমার বাচ্চাটাকে আমার সাথে একটা দেখা ব্যবস্থা করে দেন, আমার কিছু জিনিসপত্র আছে এগুলো দিয়ে দেন। আর যদি না দেন, জিনিসপত্র নিয়ে গেছিল, আমার কিছু জিনিস জমানো টাকা, স্বর্ণ টর্ণ ছিল, ওগুলো বলছি আমার মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখেন, দিতে হবে না আমাকে। ও এগুলো নিয়ে গেছে যাওয়ার সময়? সেই যে সময় চলে গেছে, আমার কাছে তো কিছুই ছিল না, ওনার কাছেই তো ছিল সব নিয়ে গেছে। আপনার টাকা পয়সা সব তো ওনার কাছে ছিল। কত ভরি স্বর্ণ ছিল? 18 ভরির মতো। আর টাকা 35 লাখ টাকার মতো ছিল। এগুলো আমার বাইরে যখন চলে আসি, আমার ওইখানকার দোকান বিক্রি করে নিয়ে আসছি, লাইনে রাখছি ওনার কাছে। তখন তো ওনার যে টাকা নাই তা বলবো না, ওনারও টাকা আছে। উনি এই টাকা হয়তো দিবে কিনা আমি জানি না। আমি তো না, তাদের ফ্যামিলি আত্মীয় স্বজনকে বলছি ওই টাকাটা আমার মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখেন, আমাকে দিতে হবে না। আচ্ছা, তাহলে উনি আপনার থেকে গিয়ে আবার দ্বিতীয়বার যখন আপনাকে ডিভোর্স দিল, যে আবার ওনার দ্বিতীয় হাজবেন্ডকে বিয়ে করলো, হ্যাঁ, ওই যে 55 বছরের 60 বছরের ওই লোকটাকে, বর্তমান তার স্বামী এটা এখন তাহলে ওনার সাথেই আছে। হ্যাঁ। আপনার সাথে যোগাযোগ হয়নি? না,
আপনি জিজ্ঞেস করেননি এগুলো কেন করেছো আমার সাথে? সুযোগ কই, সে তো ব্লক করে রাখছে আমার সাথে, নাম্বার বন্ধ না ব্লক করে রাখছে আমি জানি, তো নাম্বার বন্ধ কিনা তাও তো আমার জানার দরকার নাই তার, সে তো চলেই গেছে, আমি ডিভোর্স লেটার পেয়ে গেছি, আমি কাকে জিজ্ঞেস করবো? তার মাকে জিজ্ঞেস করবে না? তার মার মতো লুবি মহিলা আমার মনে হয় পৃথিবীতে নেই, তার বাবার মতো মানুষ, এরা মানুষ না তো। যদি মানুষ হইতো, তার স্বামী ছাইরা দিছে মেয়ে, সেই বাসায় থাকে বছরের পর বছর, তাদের টাকায় খায় চলে, তারটা খায়, তাহলে তাদেরকে কীভাবে আমি জিজ্ঞেস করবো? আমি তার বাপকে ফোন দিছি, কি বলছে জানেন? কি বলছে? যে আমার মেয়ে এডাল্ট, শেষ কী করবো আমি জানি না, সেটা তার নিতান্ত ব্যক্তিগত বিষয়। আপনার বাচ্চাকে দেখতে দেয় না? না, আপনি আদালতে শরণাপন্ন হননি? কিছুই করিনি। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আসছে, তাহলে দ্বিতীয় বাচ্চাটা এটা কার, আপনার নাকি তার সাবেক স্বামীর? এখন উনি আমাকে মাঝে মাঝে বলে যে এটা তার, আমার বাচ্চা না। মানে কার বাচ্চা এটা? এটা উনি তো বলতে পারে না, আমি তো যেটুকু মনে করি যে এরকমই তো আমার এখন ধারণা ওনার কথায়। উনি আমাকে বলে তোমার বাচ্চা না, তুমি দেখতে পারবে না। প্রথম যাওয়ার পর আমাকে ডাইরেক্ট কয়েকদিন মেসেজ কি দিয়ে জানেন, যে বাচ্চার বাবার নাম চেঞ্জ করে ফেলামো, তোর নামও থাকবো না, কিছু থাকবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি বলছিলাম যে যদি ডিএনএ টেস্ট করবো তাহলে আমি কোর্টে মামলা দিব, পারিবারিক কোর্টে মামলা দিয়া ডিএনএ টেস্ট করে, বলছি আমার বাচ্চা নাম আমি দাবি করবো না। কি বলছে? মানে তোর বাচ্চা না, তোর নাম বাবার নাম কিছুই রাখুম না, তোর অস্তিত্ব ওর মধ্যে থাকবে না। যখন বলছেন যে আমি কোর্টে মামলা দিব তখন না, তখন আমি বলছি তাহলে আমি কোর্টে মামলা দিব, যেহেতু তুমি চাইতেছো না আমার বাচ্চা ফেরত দিবা বা আমার বাচ্চা দেখা করার কোনো ওয়ে দিবা না, তাহলে আমি কি পারিবারিক মামলা আদালতে মামলা দিই? তাহলে আমি ডিএনএ টেস্ট চামো, যদি ওনারা দেয় আমার বাচ্চা হয় তাহলে আমার দেখতে দিতে বাধ্য তুমি। এটুকু কিছুদিন বলা হয়েছিল যাওয়ার পরে। তারপর থেকে তো সে কি বলছে? সে কইছে দুনিয়া যা পারস কর, আমার তুই কিছু করতে পারবি না। তার মানে এই বাচ্চাটাও আপনার না হওয়ার সম্ভাবনা আছে? তার কথাই তো তাই বোঝা যায়। সে কি নিজে জানে এটা কার বাচ্চা? এটা আমি বলতে পারবো না এখন, কারণ তার যে হ্যাবিট, সে আমাকে ছাড়া 4 জন স্বামী ছাড়া ড্রাইভার, পাকিস্তানি, রাহাত, এগুলো অনেক লোকের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। তার আত্মীয় স্বজনরা যা বলছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারছি। রানা, রাহাত এরাও কি তার বয়ফ্রেন্ড? হ্যাঁ, ইভেন তার এমন এক কাছের ফ্রেন্ড আমাকে একদিন বলছে যে আমরা ফ্রেন্ডরা যখন গল্প করতে বসি তখন একটা কথা বলি কি, একজনে বোরিং ফিল করলে যে তাহলে তুই ওর কাছে যা, ওর নামটা মিন করি। কেন জানেন আমাকে সে বলল? কারণ ওর চরিত্রটা ওই জায়গায়। আপনি 100 লোককে আমি ফোন দিছি ওর এলাকার, ওর আত্মীয় স্বজনের 90 জন লোক যদি মনে হয় বলে নাই সে ভালো। আচ্ছা, তাহলে সে এই চরিত্রের একটা মহিলা। তাহলে আপনার মেয়েটা হতে পারে ড্রাইভারের, হতে পারে আপনার, হতে পারে তার থার্ড স্বামীর, আবার তার আননোন কেউ থাকতে পারে, আননোন কেউ হতে পারে। হ্যাঁ, এটা এখন প্রুফ পাই আমি, কারণ সে এটা করছে। এবং যখন সে বিয়ে করছে আগের সেকেন্ড হাজব্যান্ডকে, তখনই তো প্রমাণ পেলাম যে না, তার চরিত্র মানুষ যা বলছে, সবাই এলাকার লোক, তাদের এলাকার চেয়ারম্যান আমাকে একটা কথা বলছে যে এরা বাজারি মহিলা। আপনি সেকেন্ড হাজব্যান্ড, সেকেন্ড তো না, ওই যে ষাটোর্ধ যিনি, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম মাঝে, এই রিসেন্ট। কি বলেছে? তিনি ফোন ধরে নাই, তার ফোন পরে বন্ধ করে দিছে, উনিও হয়তো বন্ধ করে দিছে। তিনিও মনে হয় ইন্টারেস্টেড না সম্পর্কে জানতে, মেবি হতে পারে। এখন আপনি তো একদম একা, মানে শুধু একা না, এখন আমি বললাম না যে বিশ্বাস, ভালোবাসা, ভরসা, এগুলোর প্রতি ঘৃণা আমার প্রতি যতটুকু ঘৃণা, ওনার প্রতি আমার কোনো ঘৃণা নেই। কারণ উনি যেইভাবে প্লেয়িং কার্ডের মতো আমাকে খেলছে, তো ওনার জায়গায় উনি উইনার, তো ওনার প্রতি আর ঘৃণা নেই। কারণ আমি ওনার সাথে থাকেও আমি ওনার প্ল্যান বুঝি নেই, ওনার ইন্টেনশন বুঝি নেই, উনি কতটা নোংরা মানুষ সেটা বুঝি নেই। তাহলে এই ক্ষেত্রে তার প্রতি আর ঘৃণার অভিযোগ থাকার কথা না। তো আপনি কি কোনো স্টেপ নেবেন, মানে আপনার বাচ্চা কিনা এটা ডিএনএ টেস্ট করবেন? করার দরকার ছিল, কিন্তু আসলে আমার, কারণ দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যখন তিনি গর্ভবতী তার আগে তিনি কিন্তু বহু মানুষের সাথে ছিলেন। তাহলে তো এটা একটা ডিএনএ টেস্ট করে আপনার যদি সন্তান হয়, আপনি যদি ডিএনএ টেস্টে জিতে যান বা আপনার পজিটিভ আসে, তাহলে কিন্তু আপনি দেখা করতে পারবেন তার সাথে, এবং আদালত কিন্তু সেই রাইটস আপনাকে দিবে। সেটা দেখি যদি আমার ওইরকম করতে হয় তাহলে আমি ইনশাল্লাহ আইনের আওতায় যাবেন, মানে হ্যাঁ, কারণ আমার বাচ্চাটা তো আমি এখন ও থাকে, ওই বাচ্চাটাই আমার সম্বল, কারণ আমার কাছে কিছুই নেই। যদি দেখেন ওটা আপনার বাচ্চা না, তখন কি করবেন? তাহলে তো আমার আর কিছু বলার বা থাকবে না। তবে ওই বাচ্চাটার প্রতি যে ভালোবাসা থাকবে, ওনার বড় মেয়ের প্রতি যেরকম আমার ভালোবাসা আছে, এখনও আছে, আমি অস্বীকার করতে পারবো না। কারণ ওই মেয়েটা একটা জিনিস খাইতে চাইলে আমার মনে হয় আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি ওরে দিই নি, এরকম কিছু না। আমি বললাম না যে আমি নিজে রান্না করে ও খাওয়াইতাম, স্যুপ করে খাওয়াইতাম,
ওই মেয়েটা খাইতে চেয়েছে, আমি সাথে সাথে রাতের বেলা স্যুপ করে খাওয়াইছি, এরকমও দিন গেছে। কারণ ওই মেয়েটাকে আমি আমার মেয়েই মনে করছি। যে আমি দেখেন উনি, আমি জানি উনি কী ভাবে এই কথাগুলা। স্টেপ ফাদাররা যারা নর্মালি হয়, কে কেমন সেটা আমি জানি না, ভালো মন্দ দুনিয়া মিলেই আছে। আমি নিজেকে ভালো দাবি করি না, আমি শুধু একটু বলতে পারি আমিও মানুষ। ও মেয়েটার যেহেতু বাবা নাই, ওরকমভাবেই ছিলাম। কিন্তু ওই মেয়েটাকে নিয়ে নোংরা একটা কথা বলছে সেদিন, অন্য লোক আমাকে বললো, মানে কি বলবো আর 11-12 বছর। হ্যাঁ, মেয়েটাও নোংরা একটা কিছু করছে, যেটা আমি বলতে পারবো না এখন, ওর ফিউচার নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো আপনি তো এখন কার সাথে আছেন বা কি করবেন এখন? আমি আমার বাড়িতে, গ্রামের বাড়িতে আছি, বাবা মা নাই, এখন কিছু করতেছি না। আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম উনি যাওয়ার পরে, এতটা অসুস্থ হয়েছি আমি, এখনও একবেলা বেশি খাইতে পারি না। আর ভাত আমি মানে এমন মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, আমি বাধ্য হয়েছিলাম, সুইসাইড স্টেপ নিয়েছিলাম, আমি আত্মহত্যা করবো নিজের প্রতি, নিজের কিনার থেকে। তারপরও ভাবছিলাম যে আমি তার অপেক্ষায় থাকবো, দেখি সে কখনো ফিরে আসে কিনা। আমি ব্যাঙ্কিং করার জন্য প্রিপারেশন নিয়েছি রাতের বেলায়, তো নিজেকে বললাম যে দেখি যে সে ফিরে আসে কিনা। যখন সে আরেকটা বিয়ে করছে, কিন্তু ফিরে আসার কোনো যুক্তি নেই। কিন্তু আসে তো এরকম, সে তো এর আগেও সাবেক স্বামীদের সাথে ডিভোর্স দিয়ে আবার ফিরে গেছে, আপনার কাছেও তো আবার ফিরে আসতে পারে। আর হবে না। আসলে কি আপনি অ্যাকসেপ্ট করবেন? মনে হয় না। ওনার এই হিস্ট্রিগুলো জানার পরে, যখন জানলাম সে এইগুলো করছে আবারও জানতে এগুলো ছিল, তখন আমি আত্মহত্যা করতে প্রিপারেশন নিয়েছি, আজকে রাতেই করবো এরকম। আমি নিজেকে আবার নিজে বাঁচায় রাখছি, নিজেই বাঁচায় রাখছি, শুধু এটার পরিণতি দেখার জন্য। একটা সেকেন্ডের জন্য আমি ওরা 100,000 বার বলছি যে তুমি আমাকে কেন ছেড়ে গেল, রাত জেগে কথা বলো মানুষের সাথে। বিশ্বাস করেন, আমার একটা ছেলে মারা গেছে, আমি কোনো ওনাকে বিয়ে করার পরে একটা মেয়ের দিকে তাকাইনি। শুধু একটা চিন্তা করছি যে মানুষের জীবন তো একবারই আসে, এইটা একটু শান্তিতে বসবাস করি। জন্মই চলে যায় আমার, যদি নিউজ লেটারটা পোস্ট অফিসের মাধ্যমে আমার এলাকায় আমি পাই, তখন সেই রাতে আমি ভাবছি মরে যাবো, এই জীবনে রেখে লাভ নেই। মানুষরা যখন ভালোবাসে, যদি ভালোবাসা বিনিময়ে এই প্রতারিত হইতে হয়, তাহলে এই জীবনে কোনো দাম নাই। তারপরও আমি একটা অপেক্ষায় ছিলাম যে উনি হয়তো ফিরে আসবে, একবার যেহেতু এটা করছে এবার ফিরে আসতে পারে। তো শুনলাম বিয়ে করে নিছে। সবচেয়ে বেশি কষ্ট হয় কি জানেন, ওনার প্রতি বিশ্বাসটা যেভাবে নষ্ট হয়েছে। আমার বাচ্চাটা, উনি ওনার আত্মীয় স্বজনরা বাচ্চারা নেয় ওনার ফেসবুকে বা আত্মীয় স্বজনের ফেসবুকে পোস্ট করে, তখন আমি মানুষই আমাকে মনে হয় না যে আমি এমন একটা বাবা নিজের একটা সন্তানের জীবন শেষ করে দিচ্ছি, নিজের একটা বাচ্চাকে স্পর্শ করতে পারি না। উনি আমার সাথে এটা করা কেন করছে আমি জানি না। এটা করছে আমি এটা বুঝি যে আমার কাছে থাকলে অবৈধ সম্পত্তি যে ওই লোকের আছে ওগুলোকে স্পর্শ করতে পারতো না। কারণ আমি মানুষ গরিব হইতে পারি, ইনকাম আমি করছি কম বেশি চলার পথে, চলার জন্য। তো এগুলোই তার ছিল, আমার ছিল প্রথম কাজ। আর তাকে বিশ্বাস করে তার সম্পর্কে যা জানছি, এর প্রতি মেয়েদের প্রতি সম্মান হবে কি না আমি জানি না। আপনি আমার সামনে আছেন, আপনার প্রতি আমার সম্মান আছে কি না হবে না আমি জানি না। তো নিজের মেয়েটার জন্য আমি মানে মেয়েটার জন্য এতটাই কষ্ট লাগে এখন। একটা সন্তান ছিল, মারা গেছে, একটা সন্তান স্পর্শ করতে পারি না। তো সে পৃথিবীতে আমার থাকার কোনো অধিকার আমি মনে করি নাই। মানুষের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, তারপরেও আমার মনে হয় যে মানুষ আশায় বাঁচে। তবে আমার মনে হয় যে আপনার আসলে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। আসলে একজন দর্শক হিসেবে আমার যেটা মনে হয়, উনি যখন যায় আমার কাছে কিছু ব্যালেন্স বলতে কিছুই নেই যে আমি আপনার এখানে আসবো, এই অ্যাবিলিটিটাও আমি নাই। এতটুকু অসুস্থ হয়ে গেছিলাম যে আমি কাজ কেন, আমি ভাত খাইতে পারি নাই। কাজ কি হয়েছে অসুস্থতা? এমনিতে ডায়াবেটিস হয়েছে। আর উনি যাওয়ার পর থেকে পানিটা পর্যন্ত খাইতে পারি নাই, পানিটা পর্যন্ত এখান থেকে নামে নেই। 2-3 দিন পর্যন্ত
একটা দানা মুখে দিতে পারিনি যে আমি এটাকে একটু বাঁচবো। তাহলে আপনি নিজে এখন চলছেন কিভাবে? আমার ভাইয়ের সাথে আছি। ভাই আমি এমনি কিছু করবো এখন, প্রিপারেশন নিতেছি। মানসিকভাবে শক্ত হতে পারছেন? হ্যাঁ, মানসিকভাবে শক্ত হয়ে গেছে। একটা মুহূর্ত নেই বাচ্চাটাকে ওনার কথা এখনো মনে করে, বিশ্বাস করেন ওনাকে এখনো ঘৃণা করতে পারি না আমি। আপনি ওনাকে ভালোবাসেন এখনো? এখনো ঘৃণাই করতে পারি না। কতদিন হলো আপনাকে ডিভোর্স দিয়েছে? 5 মাস। 5 মাসে আপনি নিজে এত বড় ক্ষতি করে ফেলতেছেন, দিলে থেকে নিজেকে শেষ করে ফেলতেছেন। কেন ঘৃণা করতে পারছেন না? সে তো আপনার সাথে অন্যায় করেছে। জানি না কেন, তবে তাকে দেখতে চাই না আর কখনো আমি। আল্লাহর কাছে বলি যে তার সাথে দেখা আর কোনো সুযোগ যেন আমার না হয়। আপনি তাকে ভালোবাসেন বাসি, কিন্তু দেখতে চান না? না, আর কখনোই না। কারণ যে মানুষটা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে চলে গেছে, এত অপকর্ম করছে যেগুলা আমি বুঝতে পারতেছি না, যে মানুষটা এত দিনের পর দিন এইভাবে ঠকাইছে আমাকে, আমি দেখতে চাই না। সে কখনো আমার সামনে আসো কিনা চাই না। এই জন্য আমি কেসটাও করি নেই বাবুর জন্য, যে সে আসবে কোর্টে। সত্যি কথাটা আপনাকে বললাম। তার সাথে দেখা হতে ভয় পাচ্ছেন? হয়তো এখন আমি যেটুকু মরে গেছি ওর সাথে দেখা হলে এর চেয়ে বেশি হয়তো বা একবারে মরে যেতে পারি। তো আমি আর চাই না ওর সাথে। আমি একটা কথা শুনেছিলাম একটা সময়, যে তীব্র ভালোবাসলে মানুষ নাকি মানুষের, যখন মানুষটা প্রতারণা করে তখন নাকি মানুষের চোখের দিকে তাকাতে পারে না, চোখের দিকে তাকাতে ভয় লাগে, তখন মনে হয় যে যাক মানুষটা দূরেই থাকে। আজকে আমি সেটার বাস্তবিক প্রমাণ পেলাম, যে শাহিন ভাই বলছে যে আমি একমাত্র কেস করছি না কারণ তার চোখের দিকে আমাকে তাকাতে হবে, সে আমার সামনে আসবে। কারণ সে যতটুকু আমাকে শেষ করে গেছে, সে যদি আমার সামনে আসে আমি তার থেকেও বেশি শেষ হয়ে যাব। ভালোবাসার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, তাই না? শাহিন ভাই, আপনি মনে শক্তি রাখেন, আপনি এমনিতে অনেক অসুস্থ হয়ে গেছেন। আমার যেটা মনে হলো আপনি ডিপ্রেশনে নিজেকে খাওয়াচ্ছেনও না পর্যন্ত, অনেকটা এরকম। রাতেও ঘুমাচ্ছেন না ঠিক মতো? না, ঘুম তো হয়ই না, মাঝে মাঝে স্লিপিং পিল দিলে 1-1.5 ঘন্টা হয়। ডায়াবেটিস বাইরে হাই হয়ে যেতেছে, মেডিসিনও নেই এখন ডায়াবেটিসের। নিজের প্রতি এত অন্যায় কেন করতেছেন? এমন করছি, ভাগ্যই তো আমাকে আমার সাথে অন্যায় করছে, আর আমি তো তাকে বিশ্বাস করে যেভাবে ঠকলাম। তার প্রতি কোনো বার্তা দিতে চান? সে এটুকু বলতে চাই, সে ভালো থাকুক। ভালো থাকো? যদি মনে করে যে আমার সাথে এটা করে তার সে লাভবান হয়েছে, সে লাভ নিয়ে সে ভালো থাকুক। আমরা চাই আপনিও ভালো থাকুন। শাহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার জীবনের গল্পটা শেয়ার করার জন্য। আমরা চাই মানুষ কষ্ট পেলে নাকি পাথরের মতো শক্ত হতে পারে, পাহাড়ের মতো শক্ত হতে পারে, তারপর নাকি ওই মানুষটাকে কেউ ভাঙতে পারে না। আপনার সাথে যে প্রতারণা হয়েছে, আমরা তো এক পক্ষ থেকে শুনেছি, গণমাধ্যম যেহেতু ওপেন, অন্য পক্ষেরও বলার সুযোগ আছে। যদি এক পক্ষ আপনারা ভাবেন যে এখানে আসলে একপাক্ষিক কথা বলা হয়েছে, এটাই আমরা চিরসত্য চিরন্তন সত্য ভাববো না। তবে যে পক্ষ থেকেই শুনেছি সে পক্ষ বিচার বিশ্লেষণ করে আমি এতটুকুই বলতে চাই, শাহিন ভাই আপনার বেঁচে থাকার খুব গুরুত্বপূর্ণ, এবং আপনার মেয়ে যদি সে হয় তাহলে সেটাও আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ যে সে আপনার মেয়ে কি মেয়ে না। আর জগতে যদি আপনার মেয়ে বেঁচে থাকে, তার সাথে দেখা করার অধিকার আপনার আছে, এবং তার জন্যই আপনাকে বাঁচতে হবে। আমি মনে হয় আমার ওই সময়টা হবে না ম্যাডাম। আপনি কি মানে আত্মহত্যা করার পরিকল্পনা করছেন? না, তাহলে নিজেকে মানে ওইভাবে আর করবো না। মানে ভাবছেন মারা যাবেন? তো যেই পরিস্থিতি আমার হচ্ছে, আমি ধীরে 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 সম্ভবত আমি যে কোনো সময় চলে যেতে পারি। কিছু হবে না শাহিন ভাই। আর যদি বেঁচে থাকি, মানে বেঁচে থাকার যে একটা ইচ্ছা আমার মধ্যে নেই। একটু সময় দেন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে শাহিন ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। আসলে মনে হয় মাঝে মাঝে কিছু গল্প শুনলে মনে হয় যে ইস, গল্পটা এমন না হলেও কিন্তু পারতো। ঠিক তেমনই একটা গল্প, একের পর এক ক্লাইম্যাক্স এই শাহিন ভাইয়ের গল্প। আমি আসলেই
নিজেও ইমোশনাল হয়ে গেছি। আগামী পর্বে আবারও কোনো জীবনের গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
তার সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড হয়। ইভেন বেবিটা হচ্ছে তার ওন না, মানে হাজবেন্ডের ওন বেবি না, টেস্টি বেবি। আমাদের তখন তো ইলিগালি, ওখানে স্বামী স্ত্রীর মধ্যে আমরা ছিলাম।